অলরাইট, তো আমরা স্টার্ট করছি হচ্ছে এটা, টপিকটা হচ্ছে আমাদের প্রজেক্টাইল মোশন। তো প্রজেক্টাইল মোশন প্রথমত হচ্ছে যে ভেক্টরের যেটা বেসিক নলেজ, সেই নলেজটা তোদের আছে, সেটার উপর মানে সেটা ধরে নিয়েই আমরা এই টপিকটাতে ঢুকছি। ঠিক আছে, বেসিক নলেজ মানে এখানে কি লাগবে? মোশন ইন আ স্ট্রেট লাইন, মোশন ইন আ প্লেন, তো অবভিয়াসলি ভেক্টরের চ্যাপ্টারটা তোদের নেম হচ্ছে মোশন ইন আ প্লেন। তো সেখানে তোরা দেখেছিস কিভাবে আমরা পজিশন ভেক্টর, ভেলোসিটি ভেক্টর, অ্যাক্সেলারেশন ভেক্টর, এইগুলো নিয়ে আমরা কথা বলেছি সেখানে। আর প্লাস হচ্ছে এর আগের চ্যাপ্টারে, সরি স্ক্রিনটা বন্ধ হয়ে গেল, এর আগের চ্যাপ্টারে আমরা কি নিয়ে কথা বলেছি? এর আগের চ্যাপ্টারে মানে এর আগের চ্যাপ্টার নয়, ভেক্টরের শুরুর দিকে, ভেক্টরের শুরুর দিকে আমরা কি নিয়ে কথা বলেছি? ভেক্টরের শুরুর দিকে আমরা কথা বলেছি হচ্ছে যে তোমার অ্যাডিশন অফ ভেক্টর, মানে রেজাল্টেন্ট ভেক্টর কি করে আমরা পাই, প্লাস হচ্ছে ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, এগুলো নিয়ে কথা বলেছি। আরেকটা জিনিস যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট ছিল সেটা কি? রেজলিউশন অফ ভেক্টর। ঠিক আছে, তো রেজলিউশন অফ ভেক্টর বিকামস আ ভেরি রিলেভেন্ট পার্ট, রিলেভেন্ট টপিক ইন দিস কনটেক্সট। ওকে, তো তোরাই আমাকে লিড করবি, মানে সরি আমি লিড করব, তোরা এগিয়ে নিয়ে যাবি ক্লাসটা। বেসিক্যালি ব্যাপারটা এটাই হবে, যে যা হচ্ছে তোরা জানিস, তোদের নলেজের মধ্যেই আছে, আমি লিড করব, তোদের শুধু এগোতে হবে, তোদের আমার লিডটা ধরে ধরে এগোতে হবে। ফার্স্টে আমরা শুরু করছি একটা ডায়াগ্রাম দিয়ে। ঠিক আছে, ডায়াগ্রামটা খুব ভালো করে আগে আঁকবি। ডায়াগ্রাম মানে এটা বেসিক্যালি একটা গ্রাফ। ঠিক আছে, এটা আগে ভালো করে আঁকবি, এটা ভালো করে আঁকলে তারপরে আমরা এগোতে পারবো। চল, লেটস ওকে স্যার। স্টার্ট। ওকে, লেটস সি। আচ্ছা, এটা আঁক আগে, তারপরে আমরা বলি যে কোন দিকটা কি রিপ্রেজেন্ট করছে। এটা অ্যাকচুয়ালি একদমই দেখতে পাচ্ছিস একটা রেগুলার গ্রাফ, এটা রেগুলার একদম নর্মাল যেটা আমাদের কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম হয় সেইটারই গ্রাফ। মানে এটাতে আমরা পজিশনই বোঝাবো, এটাতে আমরা অন্য কিছু বোঝাবো না। এটায় হরাইজন্টাল পজিশন, ভার্টিক্যাল পজিশন, এটা একটা প্লেন, মোশন ইন আ প্লেন হচ্ছে আমাদের চ্যাপ্টারটার নাম। এই যে প্রজেক্টাইল মোশন, দিস ইজ আ কাইন্ড অফ মোশন ইন আ প্লেন। প্রজেক্টাইল মোশন একটা প্লেনের উপরই হচ্ছে আমাদের। ঠিক আছে, মানে প্রজেক্টাইলটা যেখান দিয়ে যাচ্ছে সেই পাথটাকে আমরা একটা প্লেনের উপরে দেখাতে পারি। মানে এইভাবে একটা প্রজেক্টাইল যাচ্ছে, তো তাহলে আমি তো এই স্ক্রিনের উপর এটা এঁকে দেখাতে পাচ্ছি, এই মোশনটা, এর যে পাথটা, সেটা তো আমি স্ক্রিনের উপর আঁকতে পাচ্ছি, বা আমরা কপিতে আঁকতে পাচ্ছি। তো আমার স্ক্রিন বলিস আর তোদের কপি বলিস, সেগুলো তো এক একটা প্লেন। তার মানে এই যে মোশনটা হচ্ছে, দিস ইজ মোশন ইন আ প্লেন, রাইট? হ্যাঁ স্যার, কিন্তু অ্যাকচুয়ালি তো মানে মোশন ইন স্পেসে ট্রাভেল করে। স্পেস তো, কিন্তু স্পেসের তো অনেকগুলো ডাইমেনশন আছে। যদি আমি প্রজেক্টাইল মোশনটা দেখি, এটা কিন্তু একটা 2D প্লেন, একটা নির্দিষ্ট 2D প্লেন অবভিয়াসলি থাকবে, একটা পার্টিকুলার 2D প্লেন। এটা হচ্ছে একদম সিম্পল একটা জিনিস, প্রজেক্টাইল মোশন জাস্ট ইট লাইক, মানে কি বলবো, জ্যাভলিন থ্রো করার মতো বা একটা বল থ্রো করার মতো। বলের অনেক রকম হতে পারে, বল কিন্তু নানা রকম প্লেনে মুভ করতে পারে ডিপেন্ডিং অন হাউ ইউ আর থ্রোয়িং দ্য বল। কিন্তু জ্যাভলিন থ্রোটা চিন্তা করে দেখ, সেটা কিন্তু যেভাবে যায়, সেটা কিন্তু একটা প্লেনের উপর তুই ডেসক্রাইব করতে পারবি, তার জন্য কিন্তু তোর মাল্টিপল প্লেনস লাগবে না। একটা বলের ক্ষেত্রে তুই বলতে পারিস বলটাকে তুই এমন ভাবে করলি যে বলটা তোর ঘুরে গেল কোনো একটা ভাবে, একটা নির্দিষ্ট প্লেনে গেল না। এটা একটু কল্পনা করে নিতে হবে। কিন্তু একটা জ্যাভেলিনের ক্ষেত্রে ব্যাপারটা যেটা হয়, এখান থেকে জ্যাভেলিনটা থ্রো করা হলো, এখানে গিয়ে পড়লো। তো এটা তো অবভিয়াসলি একটা প্লেন, তুই একটা কল্পনা করে নিতে পারিস যে প্লেনের উপরেই মোশনটা হচ্ছে। ইউ ক্যান ইমাজিন আ ভার্টিক্যাল প্লেন অন দ্য স্ট্যান্ডিং অন দ্য গ্রাউন্ড। গ্রাউন্ডের উপর একটা ভার্টিক্যাল প্লেন আছে, সেই ভার্টিক্যাল প্লেনের উপর দিয়ে, ভার্টিক্যাল প্লেনের মধ্যে দিয়ে মোশনটা হচ্ছে। এইটা হচ্ছে সেই 2D প্লেনটা, এই যে এক্স ওয়াই, এই যে কোঅর্ডিনেট সিস্টেমটা আমি এখানে আঁকছি, সেই 2D প্লেনটাকেই আমি আঁকছি, অন্য কিছু না। এই এখানে অন্য কোনো মানে একটা অ্যাক্সিসে টাইম, আরেকটাতে ভেলোসিটি, এরকম কিছু ব্যাপার কিন্তু নেই। এটা জাস্ট
এই প্লেনটাকেই রিপ্রেজেন্ট করছে, যে প্লেনের উপর মোশনটা হচ্ছে। অলরাইট, ক্লিয়ার তো? হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, এবার এই মোশনটাকে আমরা একটু দেখাই। ধর দিস ইজ দ্য প্রজেক্টাইল মোশন, দিস ইজ হাউ ইট গোস। কিরকম ব্যাপারটা হচ্ছে এটাকে একটু ব্রেক ডাউন করা যাক, কেমন ভাবে ব্যাপারটা আমি দেখাতে চাইছি এখানে। শুরু হচ্ছে, আচ্ছা এই ওয়াই অ্যাক্সিসটা কি বোঝাচ্ছে? হাইট ফ্রম দ্য গ্রাউন্ড, মানে 0 0 হচ্ছে 0,0, এই পয়েন্টটা কি স্টার্টিং পয়েন্ট, মানে আমার রেফারেন্স পয়েন্ট অফ রেফারেন্স 0,0, অরিজিনটা হচ্ছে পয়েন্ট অফ রেফারেন্স। তার মানে এই পয়েন্ট অফ রেফারেন্সের থেকে একটা সার্টেন হাইট থেকে আমি জ্যাভেলিনটা থ্রো করেছি বা প্রজেক্টাইলটা থ্রো করেছি। আচ্ছা, এটা বলে রাখা ভালো, হোয়াট উই আর ডিসকাসিং রাইট নাও ইজ দ্য জেনারেল থিওরি অফ প্রজেক্টাইল মোশন। জেনারেল থিওরি এইটা কিন্তু ডিরেক্টলি তোদের বইতে হয়তো তোরা পাবি না, জেনারেল থিওরিটা পাবি না, তোরা স্পেশাল থিওরিটা পাবি। এটা জেনারেল থিওরিটা আমি এই অ্যাপ্রোচে এগোই, আমি আগে জেনারেল থিওরিটা ডিসকাস করে নিই। মনে রাখবি জেনারেল থিওরিটা জাস্ট ফর এক্সপ্লোরেশন, এটা তোদের মনে রাখতে হবে না। এখান থেকে যে রেজাল্টগুলো বেরোবে সেই রেজাল্টগুলোকে তোদের মনে রাখতে হবে না। এই রেজাল্টগুলো জাস্ট ফর এক্সপ্লোরেশন, এই যে পুরো কাজটা করব এটা আমরা শেখার জন্য করব, আরেকটু যাতে আমরা ডেপথে শিখতে পারি এই কনসেপ্টটা, যে কনসেপ্টটা নিয়ে আমরা এগোচ্ছি, ভেক্টরের কনসেপ্টটা যাতে আরেকটু ডিপার হয়, সেই জন্য এই এক্সপ্লোরেশনটা আমরা করছি। এখান থেকে আমি এক্স্যাক্ট যে ফর্মুলাগুলো তোদের পরীক্ষায় ইউজ করতে হবে সেই ফর্মুলাগুলোতে পরে আসবো, এই থিওরি থেকেই আসবো। বোঝা গেছে? আচ্ছা So I should mention here that this is general theory of projectile motion. অলরাইট, এটা তোরাও হেডিং দিয়ে রাখ। বেশ, এবারে এই গ্রাফটা আমার কি বোঝাচ্ছে, বা এই যে এটা একটা প্যারাবোলা এঁকেছি আমি। প্যারাবোলাটা কমপ্লিট নয়, কারণ প্যারাবোলার যে ফার্স্টের কিছুটা অংশ সেটা আমার নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে আছে, যেটা আমার কাজে লাগবে না। ঠিক আছে, তো প্রথমত হচ্ছে there is a height, there is a height যেখান থেকে আমার প্রজেক্টাইলটাকে থ্রো করা হয়েছে, মানে গ্রাউন্ড থেকে থ্রো করা হয়নি, এটাই জেনারেলাইজেশন। আমি যে স্পেশাল কেসটা কি না গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেকশন, ঠিক আছে, সেটাই তোদের বইতে ফর্মুলা আছে, সব গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেকশনের ফর্মুলা আছে। আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা হাইট থেকে প্রজেক্ট করা হয়েছে, মানে কি বলবো, যেখান থেকে প্রজেক্ট করা হয়েছে আর যেখানে পড়ছে তার মধ্যে একটা সার্টেন হাইটের ডিস্টেন্স রয়েছে, মানে একটা হাইটের ডিফারেন্স রয়েছে। যে হাইট থেকে প্রজেক্টাইলটা থ্রো করা হয়েছে আর যে হাইটে গিয়ে প্রজেক্টাইলটা পড়েছে তার মধ্যে একটা সার্টেন ডিফারেন্স আছে সেই হাইট দুটোর মধ্যে। সেই জেনারেল থিওরিটা আমি দেখাচ্ছি, বোঝাতে পারছি আমি? তোদের যেটা বইতে আছে সেটা কিনা সেম হাইট, যেখান থেকে যে হাইট থেকে থ্রো করা হয়েছে সেই হাইটে গিয়েই পড়ছে, সেটাকে আমি গ্রাউন্ড টু গ্রাউন্ডও ধরে নিতে পারি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কিন্তু এখানে কি হচ্ছে না, এখানে যেখান থেকে ছোড়া হচ্ছে আর যেখানে গিয়ে পড়ছে তার মধ্যে একটা হাইট ডিফারেন্স রয়েছে। ক্লিয়ার? এই হাইট ডিফারেন্সটা কতটা এখানে আমরা দেখাতে পারি যে এই যে হাইটটা, এই হাইটটা লেটস সে দিস হাইট ইজ h, সরি লেটস সে দিস হাইট ইজ h। এইভাবে না দেখিয়ে বরং বেটার হচ্ছে আমি এইভাবে দেখাই ব্যাপারটাকে, দেখতে ঠিক লাগে আর কি। দিস হাইট ইজ h, ঠিক আছে? আচ্ছা, আর কি, আর হচ্ছে ম্যাক্সিমাম যে হাইটে গিয়ে পৌঁছচ্ছে সেই হাইটটা আমার দরকার, সেটা আমার মার্ক করতে হবে। আচ্ছা, আমি গ্রিন দিয়ে যেগুলো লিখছি সেগুলো আমার গিভেন, ঠিক আছে, গ্রিন কালার ইউজ করে যেগুলো লিখছি সেগুলো হচ্ছে গিভেন কোয়ান্টিটি। আর তোমার আমি রেড দিয়ে লিখবো, রেড দিয়ে যেগুলো লিখবো সেগুলো হচ্ছে আমার, যেগুলো আমাকে ডিরাইভ করতে হবে, যে কোয়ান্টিটিগুলো আমাকে ডিরাইভ করতে হবে সেগুলো আমি রেড দিয়ে লিখবো, কিংবা পিঙ্ক দিয়ে, দ্বারা পিঙ্ক দিয়ে না লিখে আমি রেড দিয়ে, হ্যাঁ পিঙ্ক দিয়ে লিখি, যেটা আমার কালার কোড আমি আগে ইউজ করতাম সেটাই ইউজ করি। গ্রিন দিয়ে যেগুলো দেখাচ্ছি, আবার বলছি গ্রিন দিয়ে যেগুলো দেখাচ্ছি সেগুলো কি, সেগুলো হচ্ছে আমার
গিভেন কোয়ান্টিটি, জাস্ট ফর দ্য ডিস্টিংগুইশিং পারপাস, নাথিং এলস। তোদের গ্রিন রেড অত ইউজ করতে হবে না, যাতে তোদের এখন বুঝতে সুবিধা হয় তার জন্য আমি করছি। গ্রিন দিয়ে যেগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে আমাদের গিভেন কোয়ান্টিটি, আর যেগুলো আমি পিঙ্ক দিয়ে দেখাবো সেগুলো হবে হচ্ছে আমার ডিরাইভ করতে হবে সেগুলোকে আমার। অলরাইট, তো চলো ডিরাইভ করব পিঙ্ক দিয়ে। কি না, ম্যাক্সিমাম হাইট রিচড, যে হাইটে ম্যাক্সিমাম পৌঁছচ্ছে সেই হাইটটাকে আমি বলছি, ধরে নেওয়া যায় সেই হাইটটা হচ্ছে ক্যাপিটাল এইচ। ঠিক আছে, ম্যাক্সিমাম হাইট অবধি পৌঁছচ্ছে সেই হাইটটা হচ্ছে আমার ক্যাপিটাল এইচ। আরো কয়েকটা গিভেন কোয়ান্টিটি আমার কাছে আছে। না, এই যে থ্রো করা হয়েছে, আগে আমি পুরোটা এঁকে নিই, দেখে নে, তারপরে তোরা ড্র করবি। এই যে থ্রো করা হয়েছে, হরাইজনের সঙ্গে একটা সার্টেন অ্যাঙ্গেলে থ্রো করা হয়েছে, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার থিটা। যখন থ্রো করছি হরাইজনের সঙ্গে সার্টেন একটা অ্যাঙ্গেল মেনটেন করে আমি থ্রো করছি, সেটা হচ্ছে থিটা। আর যে ভেলোসিটিতে থ্রো করা হচ্ছে সেই ভেলোসিটিটা হচ্ছে ইউ। ঠিক আছে, তার মানে গিভেন আমার কাছে কিন্তু এই তিনটেই, আমার কাছে এই তিনটে জিনিস গিভেন, যে হাইট ডিফারেন্স কতটা, থ্রোয়িং পয়েন্ট, আর যেটাকে আমি বলতে পারি হচ্ছে ক্র্যাশিং পয়েন্ট, এই দুটোর মধ্যে হাইট ডিফারেন্স কতটা, আর কোন অ্যাঙ্গেলে থ্রো করা হচ্ছে, আর ইনিশিয়াল ভেলোসিটি কত। ঠিক আছে, আচ্ছা আর কি কি বের করতে হচ্ছে আমাকে? এক তো বের করতে হচ্ছে ম্যাক্সিমাম হাইট রিচড হুইচ ইজ এইচ, আর বের করতে হচ্ছে পিঙ্ক দিয়ে দেখাচ্ছি, আর বের করতে হবে আমাকে ম্যাক্স এর রেঞ্জ বের করতে হবে। রেঞ্জ মানে হচ্ছে হরাইজন্টাল ডিসটেন্স, কতটা হরাইজন্টাল ডিসটেন্স কভার করছে সেটা হচ্ছে রেঞ্জ। অলরাইট, স্যার বুঝলাম না, আরেকবার কি বললেন বলুন। বললাম রেঞ্জ, রেঞ্জটা আমাদের ক্যালকুলেট করতে হবে। রেঞ্জ মানে হচ্ছে যতটা হরাইজন্টাল ডিসটেন্স কভার করবে সেটা হচ্ছে রেঞ্জ। একটা তো বের করতে হবে ম্যাক্সিমাম হাইট রিচড, হ্যাঁ, আরেকটা বের করতে হবে রেঞ্জ। রেঞ্জ মানে হচ্ছে ম্যাক্সিমাম ডিসটেন্স, ম্যাক্সিমাম হরাইজন্টাল ডিসটেন্স কতটা কভার করছে। ভার্টিক্যালি তো উপরে উঠছে আবার নেমে আসছে, কিন্তু একটা হরাইজন্টাল ডিসটেন্স তো কভার করছে, বুঝতে পারছিস? আচ্ছা, সেই ডিসটেন্সটা হচ্ছে আর, মানে যেটাকে আমি বলছি রেঞ্জ। এগুলো সব আমি ডিটেইলে লিখে দেবো, আপাতত এগুলো মার্ক করি, রেঞ্জ। আর কি বের করতে হবে? আর বের করতে হবে যখন ম্যাক্সিমাম হাইটে পৌঁছচ্ছে, এই যে ম্যাক্সিমাম হাইটে পৌঁছচ্ছে, এই ম্যাক্সিমাম হাইটে যখন পৌঁছচ্ছে তখন কতটা হরাইজন্টাল ডিসটেন্স কভার করেছে সেটা বের করতে হবে। মানে এই যে পয়েন্টটা, এটা কতটা, এটাকে আমি বললাম আর প্রাইম। ঠিক আছে, এটা বের করতে হবে। ম্যাক্সিমাম হাইটে কতটা হরাইজন্টাল ডিসটেন্স সেটা বের করতে হবে, কতটা হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট সেটা বের করতে হবে, আর পুরো ব্যাপারটা যখন হয়ে যাচ্ছে তখন কতটা হরাইজন্টাল ডিসটেন্স কভার করছে সেটাও বের করতে হবে। আর কি বের করতে হবে? আর বের করতে হবে হচ্ছে তোমার আরো দু তিনটে জিনিস আছে, হ্যাঁ, ওয়াই, ওয়াই ইকুয়ালস টু এফ এক্স। মানে ওয়াইটা কি, এখানে এক্স এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আছে, রাইট, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আছে। তার মানে কোনো একটা গিভেন পয়েন্টে এই যে যখন আমি ওয়াই ইকুয়ালস টু এফ এক্স লিখছি সেটা কাকে রিপ্রেজেন্ট করে? সেটা একটা পলিনোমিয়াল বা সেটা একটা ফাংশনকে রিপ্রেজেন্ট করে। ওয়াই অ্যাজ আ ফাংশন অফ এক্স, ওয়াই অ্যাজ আ ফাংশন অফ এক্স, মানে আমায় দেখাতে হবে এটাকে বলে ট্র্যাজেক্টরি, এটাকে বলে ট্র্যাজেক্টরি। আমি সেটা পরে লিখে দিচ্ছি। মোট কথা এটা ছবিটা যখন তোরা আঁকবি তখন এটা মেনশন করবি এইরকম একটা জায়গায়, জাস্ট কোনো পয়েন্ট পয়েন্ট কিছু না, জাস্ট ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, যেটা এই পাথটাকে বোঝাবে। পাথটা কেমন, পাথের যে ইকুয়েশনটা যেটাকে আমরা ট্র্যাজেক্টরি বলি, পাথের ইকুয়েশনকে বলে ট্র্যাজেক্টরি, সেই ট্র্যাজেক্টরিটাকে আমাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে y ইকুয়ালস টু fx দিয়ে, মানে y অ্যাজ আ ফাংশন অফ x আমাকে রিপ্রেজেন্ট করতে হবে। আর কি বের করতে হবে? এই যে এসে পড়লো, এই যে এসে পড়লো এইটা বের করতে হবে। এটাকে বলে হচ্ছে তোমার, দাঁড়াও, স্ট্রাইকিং ভেলোসিটি। এটা বলে স্ট্রাইকিং ভেলোসিটি। যে ভেলোসিটিতে এসে স্ট্রাইক করলো বা ক্র্যাশ করলো সেই স্ট্রাইকিং ভেলোসিটিটা বার করতে হবে। ঠিক আছে, আর বার করতে হবে কি, স্ট্রাইকিং অ্যাঙ্গেল, হরাইজনের সাথে কত অ্যাঙ্গেলে এসে ব্যাপারটা পড়ছে, হরাইজনের সাথে কত অ্যাঙ্গেল, যে অ্যাকিউট অ্যাঙ্গেল সেটা বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা স্ট্রাইকিং ভেলোসিটিটাকে ভিএস বলছি,
which is a vector. আচ্ছা, এইগুলোর মধ্যে আরো একটা জিনিস আছে, যে জিনিসটা আমাকে ধরে নিতে হবে, মানে আমাকে গিভেনও নয় আবার আমাকে বেরও করতে হবে না, কিন্তু আমাকে ধরে নিতে হবে। সেটা কি? সেটা হচ্ছে কোনো একটা র্যান্ডম পয়েন্টে, যে কোনো অন্য একটা র্যান্ডম পয়েন্টে আমাকে ভেলোসিটিটা ধরে নিতে হবে। যেমন ধরো এই পয়েন্টে, আমি সেটা রেড দিয়ে দেখাচ্ছি, এই পয়েন্টে ভেলোসিটি মনে করছি v। স্যার একবার নিচে দেখান, ওটা দেখাচ্ছি লেখা হয়নি। দেখাচ্ছি। স্ট্রাইকিং ভেলোসিটি। আচ্ছা, একটা কথা, এই ইউ লাইনটা কিন্তু যদি মনে হয় ব্যাঁকা লাগছে, এটা কিন্তু ব্যাঁকা নয়, ইউ লাইনটা কিন্তু স্ট্রেট। হ্যাঁ, ইউ যেটা ইনিশিয়াল ভেলোসিটির যে লাইনটা, সেটা কিন্তু স্ট্রেট লাইন। আমার প্রজেক্টাইলের জাস্ট একদম ফার্স্ট পয়েন্টে যে ডিরেকশনটা, সেই ডিরেকশনটা, সেটা ইউ। আর একটা অন্য পয়েন্টে হচ্ছে ভি। আমি পুরো পুরো গ্রাফটাই আমি আরেকবার দেখাবো, তোরা টুকে নিতে পারবি। আরেকটা পয়েন্ট হচ্ছে ভি। এইখানে সব কিছু জিনিস ধরে নিতে হবে, যেগুলো আমি রেড দিয়ে দেখাচ্ছি। এগুলো আমি বেরও করবো না, ডিরাইভও করবো না, এগুলো আমাকে গিভেনও নেই। কি ধরতে হবে না, এই পয়েন্টের যে লোকেশনটা, এই পয়েন্টের মানে কি, এই পয়েন্টটা কতটা, কোনটা, এই পয়েন্টের যে কোঅর্ডিনেটস, এই পয়েন্টের, বাবা এটা বেঁকে যাচ্ছে কেন, হ্যাঁ, এই পয়েন্টের কোঅর্ডিনেটস কত ধরবো, এক্স কমা ওয়াই ধরি, একটা র্যান্ডম কোঅর্ডিনেট এক্স কমা ওয়াই। ঠিক আছে, আর কি না, এইখানে যে, আচ্ছা প্রথমত তো এটা ধরেছি, কি ধরেছি হচ্ছে ভি, একটা ভেলোসিটি একটা র্যান্ডম পয়েন্টে, মানে এই যে পুরো প্রজেক্টাইল মোশনের যে ট্র্যাজেক্টরি, যে পাথ, সেই পাথের উপর যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট হচ্ছে এক্স কমা ওয়াই, সেই র্যান্ডম পয়েন্টে ভেলোসিটি হচ্ছে ভি। আর হরাইজনের সঙ্গে অ্যাঙ্গেল হচ্ছে আলফা বলি এটাকে, ঠিক আছে, মনে করি অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। বেশ, এই আমার ছবি পুরো হয়ে গেল, ছবি কমপ্লিট হয়ে গেল। এবার তোমরা এটা লিখে নাও, এই গ্রাফটা ড্র করে নাও। যেগুলো তাহলে আমরা বের করব, সেগুলো তো জাস্ট আমরা গ্রাফে দেখিয়েছি, একবার লিখে নিই, ইন্ডেক্স হিসেবে লিখে নিই, নাহলে গুলিয়ে যাবে। আচ্ছা, মানে এইগুলো ছাড়াও, যেগুলো এখানে আমি গ্রাফে দেখিয়েছি, সেগুলো ছাড়াও একটা জিনিস আমি বের করতে হবে, ঠিক আছে? তো মোটামুটি একটা লিস্ট করছি, মানে যেগুলো গ্রাফে দেখাচ্ছি সেগুলো ছাড়া কি বের করবো, সেগুলো তো আমি পরে লিখবই। সেগুলো ছাড়া আরো কি, more things to derive, or more quantities to derive। তা বুঝতে পারছিস, এটা কিন্তু পুরো ডেরিভেশন, অনেক কিছু বের করতে হবে আমাদের। more quantities to derive, এক হচ্ছে টাইম অফ ফ্লাইট, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করি ক্যাপিটাল টি দিয়ে। মানে টাইম অফ ফ্লাইট মানে হচ্ছে এই যে পুরো মোশনটা হলো, তাতে কতটা টাইম লাগলো, এই যে এক জায়গা থেকে ছোড়া হলো আরেক জায়গায় গিয়ে পড়লো, এতে টোটাল কতটা টাইম লাগলো, দ্যাট ইজ টাইম অফ ফ্লাইট। মানে কতক্ষণ প্রজেক্টাইলটা আকাশে আছে। আচ্ছা, প্রজেক্টাইল কি সেটাই তো বলিনি। হোয়াট ইজ প্রজেক্টাইল, কে বলতে পারবি? প্রজেক্টাইল মানে এমন একটা জিনিস যেটা মানে এয়ারে সাসপেন্ডেড আছে আর তার একটা ভেলোসিটি আছে। সাসপেন্ডেড নয়, প্রজেক্টাইল ইজ এনিথিং দ্যাট উই আর থ্রোয়িং, সোজা কথা। টু প্রজেক্ট সামথিং মানে টু থ্রো সামথিং, ঠিক আছে? তো প্রজেক্টাইল যখন বলছি, বেসিক্যালি এটা একটা 2D মোশন হিসাবে আমরা বলবো। আমরা অনেক ভাবে জিনিসপত্র থ্রো করতে পারি, এবং এটা ইংলিশ টিচাররা বেটার বলতে পারবে। সেদিনকে একটা ভিডিও দেখছিলাম ফেসবুকে বা কোথাও, যে নানা রকম ভাবে আমরা সবকিছুকে থ্রো বলি, কিন্তু আলাদা আলাদা নাম আছে। যেমন চাকিং কথাটা তোরা হয়তো শুনে থাকবি, যেহেতু তোরা ক্রিকেট খেলিস। হ্যাঁ, তো সেটা একটা কাইন্ড অফ থ্রো। তো থ্রো জাস্ট সবকিছুকে আমরা থ্রো বলে দিই জেনারেলাইজ করে, কিন্তু প্রত্যেকটা ধরনের থ্রো এর আলাদা আলাদা নাম আছে, ঠিক আছে? তো প্রজেক্টাইল বা প্রজেক্টিং সামথিং, সেটা হচ্ছে এমন একটা থ্রো যেটা আমরা জ্যাভেলিনের সঙ্গে করে থাকি, যেটা আমরা ওই একটা 2D প্লেনের মধ্যে উপরে, মানে একটা 2D প্লেন বরাবর যেটা থ্রোটা হয়, আর যেটা এই একদম একটা প্যারাবোলিক পাথে হয়, সেটাই প্রজেক্টাইল। দ্যাট কুড বি এনিথিং। ওকে, তো সেই প্রজেক্টাইলের টাইম অফ ফ্লাইট, আর কি টাইম টু রিচ ম্যাক্সিমাম হাইট। যেমন আমরা রেঞ্জ বের করছি, আবার ম্যাক্সিমাম হাইটে যখন পৌঁছচ্ছে তখন কতটা হরিজন্টাল ডিসটেন্স কভার করছে সেটা যেমন বের করছি, তেমন টোটাল টাইম অফ ফ্লাইটটা যেমন বের করব, তেমন টাইম টু রিচ ম্যাক্সিমাম হাইটও বের করব। মানে ম্যাক্সিমাম হাইট ক্যাপিটাল এইচে যখন পৌঁছচ্ছে ততক্ষণে কতটা টাইম লেগেছে।
এটাকে আমরা বলছি ক্যাপিটাল টি প্রাইম। আচ্ছা, বাই দ্য ওয়ে, যখন এই ডায়াগ্রামটা এঁকেছিস তোরা খুব কেয়ারফুলি এঁকেছিস তো, মানে এই ভিটা আবার একদম ম্যাক্সিমাম পয়েন্টে নিয়ে নিস না, তাহলে ওটা একটা স্পেশাল পয়েন্ট হয়ে যাবে। ভিটা কিন্তু একটা র্যান্ডম পয়েন্টে আমরা নিয়েছি, হ্যাঁ সরি এটা বন্ধ হয়ে গেল, হ্যাঁ ভিটা কিন্তু আমরা একটা র্যান্ডম পয়েন্ট নিতে চাইছি, সেটা কিন্তু একদম এক্সাক্ট ম্যাক্সিমাম পয়েন্টে হবে না। এটা তোরা কেয়ারফুলি করেছিস তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সৌনক? হ্যাঁ স্যার। ওকে, এই যে কোনো র্যান্ডম পয়েন্ট হচ্ছে এক্স কমা ওয়াই, আর এই ম্যাক্সিমাম পয়েন্টের ইয়েটা কত, কোঅর্ডিনেট কত? ম্যাক্সিমাম পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে আর প্রাইম কমা ক্যাপিটাল এইচ, তাই না? ম্যাক্সিমাম পয়েন্টের হরিজন্টাল ডিসটেন্সটা হচ্ছে আর প্রাইম, হরিজন্টাল যে কোঅর্ডিনেট সেটা হচ্ছে আর প্রাইম, ভার্টিক্যাল কোঅর্ডিনেট হচ্ছে ক্যাপিটাল এইচ। তার মানে ম্যাক্সিমাম পয়েন্টের এটা পজিশন বা ম্যাক্সিমাম পয়েন্টের কোঅর্ডিনেটস হয়ে যাবে আর ক্যাপিটাল আর প্রাইম কমা ক্যাপিটাল এইচ। তো সেটা আমরা অবভিয়াসলি এখানে নিয়ে নিই, ভিটা নিয়েছি একটা র্যান্ডম পয়েন্টে হুইচ ইজ টার্মড অ্যাজ অর হুইচ ইজ লেবেলড অ্যাজ এক্স কমা ওয়াই, ওই পয়েন্টটাকে লেবেল করছি অ্যাজ এক্স কমা ওয়াই। আর ইউটা কোথায়? ইউটা হচ্ছে একদম এই পয়েন্টটাতে, ঠিক আছে, হুইচ ইজ 0, স্মল এইচ, 0, স্মল এইচ, এই পয়েন্টে ইউটা নিয়েছি। এনিওয়ে, আর কি কি বের করছি? টাইম টু রিচ ম্যাক্সিমাম হাইট, হরিজন্টাল পজিশন অ্যাট ম্যাক্সিমাম হাইট, হরিজন্টাল পজিশন অ্যাট ম্যাক্সিমাম হাইট। ও ওটা যদিও আমি ওখানে লিখেছি আর প্রাইম, এটা আর লিখছি না, এটা যদিও আমি গ্রাফে দেখিয়েছি। রেঞ্জ ফর আ গিভেন ম্যাক্স, আচ্ছা এটা খুব ইম্পর্টেন্ট, রেঞ্জ ফর আ গিভেন ম্যাক্সিমাম হাইট। মানে আমাকে একটা ম্যাক্সিমাম হাইট আমাকে বেঁধে দেবে যে ওই হাইট অবধি যেতে পারবে, তাহলে সেই অবস্থায় কতটা রেঞ্জ যেতে পারে, রেঞ্জ কতটা হবে, ঠিক আছে? দ্য রেঞ্জ ফর আ গিভেন ম্যাক্সিমাম হাইট। এটাকে আমরা কোনো নাম আলাদা করে দিচ্ছি না, হচ্ছে একটা বের করব, সেটা হচ্ছে তোমার থিটা ফর ম্যাক্সিমাম আর, মানে কোন অ্যাঙ্গেলে থ্রো করলে ম্যাক্সিমাম রেঞ্জ কভার করবে। থিটা ফর, এটা থেকে খুব কোশ্চেন আসে, হ্যাঁ থিটা ফর ম্যাক্সিমাম আর, যদিও ফর্মুলা এখনো তো ফর্মুলা শিখিনি, ফর্মুলা শিখলে তখন সেটা অ্যাপ্লাই করতে পারবি। থিটা ফর ম্যাক্সিমাম আর, এটা আমরা বের করব। আরেকটা হচ্ছে হ্যাঁ ম্যাক্স হাইট রিচড ফর লংগেস্ট প্রজেকশন, সরি ম্যাক্সিমাম হাইট reached for the longest projection, মানে এই সব থেকে যে ম্যাক্সিমাম যে প্রজেকশন আমার হবে, মানে যখন রেঞ্জটা আমার ম্যাক্সিমাম হবে তখন ম্যাক্সিমাম কতটা হাইট উঠতে পারে। আচ্ছা এইগুলোর একটা, এগুলো নোটটা নিয়ে নে, তারপরে এগোচ্ছি। হ্যাঁ স্যার, অনেক কিছু লেখা আছে, দাঁড়ান। এখানে আচ্ছা, এবার এই পুরো ব্যাপারটার ফাউন্ডেশনটা রেডি করা যাক, ডেরিভেশনের যে ফাউন্ডেশনটা সেটা রেডি করা যাক। ফার্স্টে হচ্ছে আমার ইনিশিয়াল ভেলোসিটি দিয়ে শুরু করি। আমার আছে হচ্ছে দেওয়া আছে, আমরা 1 2 3 করে এগোচ্ছি, হ্যাঁ আচ্ছা 1 2 3 করে এগোবো না, বেসিক যেগুলো গিভেন সেগুলো নিয়ে আমরা একটু কথা বলি। সেটা হচ্ছে গ্রিন দিয়ে লিখছি যেগুলো, এগুলো আমরা আমাদের গিভেন কোয়ান্টিটি, হ্যাঁ আমাদের কাছে গিভেন কি আছে, ফার্স্টেই আছে হচ্ছে ইউ, ইনিশিয়াল ভেলোসিটি। আচ্ছা ইউ ভেক্টর, আমরা কিভাবে ইউ ভেক্টরকে লিখতে পারি একটু ভেবে বলতো। হরিজনের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করেছে, তাহলে এটাকে আমি, হ্যাঁ বল বল বল।
theta u sin theta components এ হ্যাঁ, কম্পোনেন্টে ভেঙে আমরা কিভাবে লিখবো ব্যাপারটাকে বল। u cos theta u sin theta শুধু ইউ cos থিটা ইউ sin থিটা লিখে দিলেই হবে? হ্যাঁ ওইভাবে শুধু জাস্ট ইউ cos থিটা ইউ sin থিটা লিখে দেবো, আর কিছু লিখবো না? না অ্যাঙ্গেলটা মার্ক করবো আর যেটা হরাইজন্টালের সাথে হবে সেটা u cos theta যেটা উপরে হবে সেটা u sin theta আর এই অরিজিনের সাথে একটা মাঝখানে একটা লাইন পাস করবে সেটা u ভেক্টর হ্যাঁ, সেটা তো করাই আছে অলরেডি গ্রাফটাতে। আমার কথা হচ্ছে আমি ইউ ইকুয়ালস টু কি লিখবো, ইউ ভেক্টর ইকুয়ালস টু কি লিখবো তাহলে? কম্পোনেন্টে ভেঙে যখন একটা ভেক্টরকে লিখতে হয়, একটা ভেক্টরকে যখন কম্পোনেন্টে ভেঙে রিপ্রেজেন্ট করতে হয়, তখন আমি কি লিখি? তাহলে x আর y মধ্য ভেলোসিটি হ্যাঁ, এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট, আমি ইউনিট ভেক্টরগুলোকে আমাকে মেনশন করতে হবে না? হ্যাঁ আর আমি কিভাবে দেখাবো জিনিসটা বল তাহলে? আচ্ছা বুঝে গেছি তাহলে ইউ ইকুয়ালস টু কি লিখবো বল? অন্য কেউ ট্রাই কর। বাদবাকি থাকছে কতটা ইউ ভেক্টর ইকুয়ালস টু, সৃঞ্জনা বলেই দিচ্ছে কিন্তু কমপ্লিট করছে না ব্যাপারটা। সেটা হচ্ছে ইউ ভেক্টর ইকুয়ালস টু ভিভেক ভিভেক আছে ভি তো আসেনি, আমরা এখনো ভি তে পৌঁছোইনি, ইউ তেই আছি আমরা। ইউটাকে কম্পোনেন্টে ভেঙে আমি লিখবো। আচ্ছা আমি কিন্তু এখানে কোনো UX ইকুয়েশন অফ plus মোশন ইউজ UI করব না। ইউএক্স জাস্ট ইউএক্স প্লাস ইউআই, আর ভেক্টরের ডিরেকশনের ব্যাপারটা কি হবে? ইউএক্স UX প্লাস ইউআই plus দিয়ে তো করে না, UI plus 2ab cos theta তাই কি হয়? তাহলে তো ইউএক্স, তাহলে তো রুট ওভার ইউএক্স স্কয়ার প্লাস ইউআই স্কয়ার প্লাস 2 ইউএক্স ইউআই cos থিটা এটা লিখতে হয়, এন্ড দ্যাট টু যখন আমার মড থাকবে। কিন্তু এখানে তো সেটা নেই। আমি ইউ ভেক্টরটাকেই রিপ্রেজেন্ট করব কিভাবে বলে দিচ্ছি, দেখ বললেই মনে পড়বে। সৃঞ্জনা বলছে কিন্তু কমপ্লিটলি বলছে না। এটা বলতে হবে না আমাকে, আই ক্যাপ জে ক্যাপ বলতে হবে না? না বললে কি করে হবে? না না আই ক্যাপটা বলেছিলাম কিন্তু ইউ আই ক্যাপ বলেছিলাম আমি cos theta sin theta সেটাই তো বলতে হবে, সেটা তো বলতে হবে না বাবু। যখনই আমি কম্পোনেন্টে ভেঙে বলছি ইউ ইকুয়ালস টু ইউ ভেক্টর ইকুয়ালস টু ইউ cos থিটা আই ক্যাপ প্লাস ইউ sin থিটা জে ক্যাপ, মানে কি এবার কি ইউ cos থিটাটাকে তুমি ছোট করে ইউ এক্স বলতে পারো। ইউ এক্স মানে কি, ইউ এক্স হচ্ছে এক্স কম্পোনেন্ট অফ ইউ, তার মানে ইউ এক্স আই ক্যাপ প্লাস ইউ ওয়াই জে ক্যাপ। এটা আমি আলাদা করে লিখে দিচ্ছি না যে ইউ এক্স ইকুয়ালস টু ইউ cos থিটা ইউ ওয়াই ইকুয়ালস টু ইউ sin থিটা। সবাই বুঝতেই পারছিস দেখে যে ইউ cos থিটাকে আমি ইউ এক্স লিখেছি, ইউ sin থিটাকে ইউ ওয়াই লিখেছি। ইউ এক্স মানে কি, ইউ এক্স ইজ দ্য এক্স কম্পোনেন্ট অফ ইউ and uy is the y component of u, that's it, clear? ঠিক আছে, আচ্ছা আর কি গিভেন আছে? আরেকটা জিনিস গিভেন আছে যেটা আমি গ্রাফে দেখাইনি, বা গ্রাফে দেখানো যায়নি আর কি, সেভাবে দেখানো যেত অসুবিধা নেই, তবু দেখাইনি আর কি। সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশনকে যদি আমি বলি এ, এই অ্যাক্সেলারেশন এ ইকুয়ালস টু কি বলতো? এই এর ম্যাগনিটিউড কত আর ডিরেকশনটা কি? তাহলে এ ভেক্টরকে কিভাবে লিখতে পারি আর কি? এ এখানে কোন অ্যাক্সেলারেশনের আন্ডারে এই মোশনটা রয়েছে বলতো? গ্র্যাভিটেশন। তার মানে এর এর ম্যাগনিটিউডটা কত? এর ম্যাগনিটিউড কত? 9.8 মিটার পার 9.8 মিটার পার সেকেন্ড। আমার ভ্যালু দরকার নেই, আমি সেটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করি, কোন সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করি? 9.8 i cap ভ্যালুটা দরকার নেই ঋতুরাজ, 9.8 কিংবা 10 দরকার নেই আমার, আমার সিম্বলটা দরকার। গ্র্যাভিটেশনাল ax i cap plus ay j cap গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনকে আমি কোন সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করি? g জি দিয়ে লিখে দেবো। এ এক্স এ ওয়াই তে যাবো না, আমরা সেটা লিখতে পারি কিন্তু অত খাটনিতে আমি যাবো না, দরকার নেই আমার এক্সট্রা কাজে। জি হচ্ছে ভ্যালু বা জি হচ্ছে ম্যাগনিটিউড, ডিরেকশনটা কি? মানে জি এর ডাইরেকশনে ইউনিট ভেক্টরটা কি? জি ক্যাপ জে ক্যাপ নাকি মাইনাস জে ক্যাপ?
মাইনাস জে মাইনাস জে ক্যাপ, কারণ নিচের দিকে হচ্ছে না, নেগেটিভ ডিরেকশনে হচ্ছে, তাহলে এটা হচ্ছে মাইনাস জে ক্যাপ। অ্যাক্সেলারেশনটা তাহলে মাইনাস জি জে ক্যাপ। ক্লিয়ার? আচ্ছা, তার মানে আমি তো দেখতে পাচ্ছি এটাকে, তার মানে কি বলতে পারছি দেখ তো, এটাকে যদি আমি এভাবে লিখি, ব্যাপারটাকে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই, আচ্ছা দরকার নেই করার, আমি তো আইটা আই কম্পোনেন্ট পাচ্ছি না, মানে এক্স কম্পোনেন্ট তো পাচ্ছি না, আই ক্যাপ তো পাচ্ছি না, তার মানে কি অ্যাক্সেলারেশনের হরিজন্টাল কম্পোনেন্টটা কি জিরো, রাইট? হ্যাঁ স্যার তার মানে দেখ কি পাওয়া গেল এখান থেকে, এখান থেকে পাওয়া যাচ্ছে হচ্ছে যে ax, ax মানে হরিজন্টাল কম্পোনেন্ট অফ x, সেটা আমি আর এক্সপ্লেন করছি না, তার মানে পাওয়া গেল ax equals to 0 and ay equals to, আচ্ছা এবার যদি আমি এই মাইনাস সাইনটাকে, ভেক্টরের ক্ষেত্রে এটা করা যায়, আমি মাইনাস সাইনটাকে ভ্যালুর সঙ্গে ধরে নিচ্ছি, ঠিক আছে? মাইনাস সাইনটাকে জে এর সঙ্গে না ধরে ভ্যালুর সঙ্গে ধরে নিতে পারি আমি, কারণ ম্যাগনিটিউড, শুধু যদি ম্যাগনিটিউড বলি তাহলে সেটা আমার জি, কিন্তু আমি যদি মানে ভাবতে চাই অন্যভাবে, মানে উল্টো দিকে যদি আমি ধরতে চাই ইউনিট ভেক্টরটাকে, তাহলে আমাকে ay কে মাইনাস জি লিখতে হবে। দুটোই আমি করতে পারি। কেন পারি না, এটাকে যদি আমি জেনারেলাইজ, কেন ay কে মাইনাস জি নেব? কারণ আমি এটাকে যদি জেনারেলি এই ফর্মে লিখি, যেটা তুই প্রথমে বলছিলি যে ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ, আমি যদি এইভাবে ব্যাপারটাকে ভাবতে পারি তো, হ্যাঁ স্যার। এইভাবে যদি ব্যাপারটাকে ভাবি তাহলে তো ay টা মাইনাস জি হয়ে যায় না, আমি সেভাবে ভাবছি। কথাটা বুঝলি? আমি যদি আমি জানি a হচ্ছে অ্যাক্সেলারেশন, তাহলে 2D প্লেন আছে, xy প্লেন আছে, xy প্লেনে যদি a কে আমি ভেঙে লিখি তাহলে আমি লিখবো ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ। সেখানে আমি ভাবতে যাব না, আমি তো তখনও যদি আমি a কে জাস্ট এইটুকুনি লিখি যে a ইকুয়ালস টু a ভেক্টর ইকুয়ালস টু ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ, তখন তো আমি দেখছি না যে এটা অ্যাকচুয়ালি কোন অ্যাক্সেলারেশন, তখন আমি জাস্ট নরমালি লিখে দিচ্ছি ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ। পরে যখন আমি দেখছি যে এটা অ্যাকচুয়ালি গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, তখন আমি বুঝতে পারছি যে ওর ডিরেকশনটা নেগেটিভ, কিন্তু আমি জেনারেল ফর্মটা লিখে দিয়েছি এভাবে, তাহলে সেখানে ay এর জায়গায় আমাকে মাইনাস জি ধরতে হবে। ব্যাপারটা বুঝতে পারছিস? আচ্ছা। তো সেই সেন্সে আমি লিখলাম যে ax equals to 0, ay equals to minus g। আলটিমেটলি এটা কি রিপ্রেজেন্ট করছে, আলটিমেটলি এটা কি বোঝাচ্ছে বা কি ইমপ্লাই করছে? আলটিমেটলি দিস ইমপ্লাইজ that the horizontal component of velocity, the horizontal component, দেখ ভেলোসিটিটা কিন্তু চেঞ্জ হতেও পারে নাও হতে পারে, কিভাবে বোঝাবো আমি? the horizontal component, এটা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নিবি, এটা খুব বেসিক একটা জিনিস যেটা দরকার হবে পুরো পুরো ব্যাপারটা বোঝার জন্য, যে the horizontal component of velocity equals to constant। কেন? কারণ হরাইজন্টালি কোনো অ্যাক্সেলারেশন নেই, বা ইউনিফর্ম বলতে পারি, ইকুয়ালস টু না লিখে লিখি যে ইজ ইউনিফর্ম। তাহলে হরাইজন্টাল ডিরেকশনে ইউনিফর্ম মোশন দেখতে পাচ্ছি আমরা। কেন? কারণ ax equals to 0, দ্যাট মিন্স horizontal component of acceleration is 0, তার মানে horizontal ডিরেকশনে কোনো অ্যাক্সেলারেশন নেই। এটার মানে তো তাই দাঁড়ায় হরিজন্টাল ডিরেকশনে কোনো অ্যাক্সেলারেশন নেই, তাই জন্যই হরিজন্টাল কম্পোনেন্ট অফ অ্যাক্সেলারেশন ইজ 0। ক্লিয়ার? বোঝা গেছে কি বললাম আমি? হ্যাঁ স্যার আর ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ অ্যাক্সেলারেশন তো প্রেজেন্ট আছে, ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ অ্যাক্সেলারেশন ইজ দেয়ার, তার মানে কি দা হরিজন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি ইজ ইউনিফর্ম আর দ্য ভার্টিক্যাল মোশন ইজ ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড। ভার্টিক্যাল মোশনটা কিন্তু ইউনিফর্ম ভেলোসিটি নয়, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন ইজ দেয়ার। ইউনিফর্ম কেন? কারণ এটা তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাই তো? এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, কনস্ট্যান্ট ভ্যালু মানে তাহলে এটা ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড। তাহলে and the vertical motion is uniformly accelerated।
বোঝা গেল? এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, এর উপর বেস করে অনেক কিছু আমাদের করতে হবে। আর কি আছে? আর দেওয়া আছে, আচ্ছা এগুলোকে আমরা নাম্বার করি, ঠিক আছে? গিভেন কোয়ান্টিটিস 1 2 নাম্বার 3 দেওয়া আছে ইনিশিয়াল পজিশন, আমি কিন্তু হাইট বলছি না, আমি বলছি পজিশন, ইনিশিয়াল পজিশন কোঅর্ডিনেট দিয়ে দেখাবো ইনিশিয়াল পজিশনকে। কি আছে? 0, স্মল h, ইনিশিয়াল পজিশন হচ্ছে 0, স্মল h, ঠিক আছে? একটু দাঁড়ান হ্যাঁ স্যার। দাঁড়া, আরেকটা জিনিস লিখে নি, তারপরে তোরা নোট কর। আর নাম্বার 4 কি আছে? ইনিশিয়াল অ্যাঙ্গেল, সরি initial angle with horizon or যেটাকে বলতে পারিস অ্যাঙ্গেল অফ প্রজেকশন, যে অ্যাঙ্গেল দিয়ে আমি প্রজেক্ট করছি সেটাকেই বলে অ্যাঙ্গেল অফ প্রজেকশন। সেটা কত দেওয়া আছে? থিটা। বাস, এবার নোট করো, এগুলো আমাদের গিভেন কোয়ান্টিটিস। আচ্ছা, এবার আমরা বের করছি হচ্ছে রেড দিয়ে, যেগুলো আর কি মানে এই যে এই পজিশনে যেগুলো হচ্ছিল সেগুলো কি না, এগুলো আমরা হেডিং দিচ্ছি যে মানে এটা মিডওয়ে একটা ব্যাপার, ফাইনাল যে রেজাল্টগুলো সেগুলো এগুলো নয়, এগুলো কি না, এগুলো মাঝখানের কিছু জিনিস যেগুলো আমাকে বের করতে হবে, টুকরোটাকে বের করে নিতে হবে যাতে ফাইনাল ব্যাপারটা আমরা প্রসিড করতে পারি, ফাইনাল কোয়ান্টিটিগুলো যাতে আমরা বের করতে পারি, ডিরাইভ করতে পারি তার জন্য। তো ফার্স্ট আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটা আমাকে এভাবে হেডিংটা দিই যে আফটার টাইম টি আমি কি কি পাচ্ছি, আফটার টাইম স্মল টি টাইম পরে আমি ওই পয়েন্টটাকে কনসিডার করেছি, ওই এক্স কমা ওয়াই পয়েন্টটাকে কনসিডার করেছি যে স্মল টি টাইম পরে প্রজেক্টাইলটা ওই জায়গায় গিয়ে পৌঁছচ্ছে, এটা কিন্তু একটা র্যান্ডম টাইম, একটা র্যান্ডম পয়েন্ট, ঠিক আছে? তো আফটার টাইম টি ফার্স্টে যেটা বের করব সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। আচ্ছা জাস্ট আ মিনিট, এটাকে আমি একটুখানি সরাই কারণ আমার লিখতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে, বের করছি হচ্ছে ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, ডিসপ্লেসমেন্টে আমি ডিরেক্ট ভেক্টর ফর্মটা বের করতে পারবো না, আমাকে হরিজন্টাল কম্পোনেন্ট ভার্টিক্যাল কম্পোনেন্ট আলাদা আলাদা করে বের করতে হবে। আচ্ছা, হরিজন্টাল ডিসপ্লেসমেন্টটা কত আগে দেখি। হরিজন্টাল ডিসপ্লেসমেন্টকে আমরা বলছি sx, ডিসপ্লেসমেন্টকে আমরা s দিয়ে রিপ্রেজেন্ট করি, তার হরিজন্টাল কম্পোনেন্ট, সো sx, আন্ডারস্ট্যান্ডেবল? হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট মানে ডিসপ্লেসমেন্টের হরিজন্টাল কম্পোনেন্ট, সেটাকে sx লিখছি। তাহলে sx ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? ইউনিফর্ম ভেলোসিটির জন্য আমার কাছে ইকুয়েশন অফ মোশন কি আছে, হরিজন্টাল মোশনটা খেয়াল রাখ, এটার উপর ডিপেন্ড করে সব ব্যাপারটা হচ্ছে, পুরো ব্যাপারটা হবে কিনা হরিজন্টাল মোশনটা আমার ইউনিফর্ম মোশন, হরিজন্টাল মোশন হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি, আর ভার্টিক্যাল মোশন হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, এর উপর বেস করে পুরো ডেরিভেশনটা দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তাহলে যখন আমি হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট বের করতে চাইছি তখন আমাকে কোন কেসটা কনসিডার করতে হবে, কোন মোশনের কেসটা কনসিডার করতে হবে, না হরিজন্টাল সরি ইউনিফর্ম ভেলোসিটির যে কেসটা সেটা কনসিডার করতে হবে। তো সেই ক্ষেত্রে আমার ইকুয়েশন অফ মোশন কি পাই আমরা? Speed into time. স্পিড ইনটু টাইম বা ভেলোসিটি ইনটু টাইম, তাই তো s ইকুয়ালস টু vt, s ইকুয়ালস টু vt সেটাই পাই আমরা, তাই না? তো এখানে তো ইনিশিয়াল ভেলোসিটি দিয়ে আমাকে শুরু করতে হয়েছে। এবার দেখ মজার ব্যাপার হচ্ছে যে হরিজন্টাল ভেলোসিটি তো চেঞ্জ হচ্ছে না, তাহলে যেখানেই আমি যাই না কেন আফটার টাইম t অলসো
হরিজন্টাল ভেলোসিটি কিন্তু ইউই রয়েছে, তাই না? হরিজন্টাল ভেলোসিটি কত রয়ে গেছে? ইউএক্স ই রয়ে গেছে। ভেলোসিটির হরিজন্টাল কম্পোনেন্ট হুইচ ইজ ইউএক্স, ওটা তো চেঞ্জই করবে না, ওটা কনস্ট্যান্ট রয়ে গেল, তাই না? বোঝা যাচ্ছে কি বলতে চাইছি আমি? হ্যাঁ স্যার। ঠিক আছে, এটা একটু মেনশনও করে দেওয়া যেতে পারে এখানে যখন আমরা লিখেছি দ্য হরিজন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি ইজ ইউনিফর্ম, তার মানে কি? তার মানেটা অ্যাকচুয়ালি আমরা বলতে চেয়েছি যে ইউএক্স ইকুয়ালস টু কনস্ট্যান্ট, বা ux remains the horizontal velocity, vertical velocity কিন্তু চেঞ্জ হবে। এটা তোরা মেনশন করে দিতে পারিস ফর রেফারেন্স আর কি, ফর ফিউচার রেফারেন্স, যদি মনে না পড়ে যে কেন আমি uxt বলে লিখছি। হরিজন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি ইজ ইউনিফর্ম, তার মানে ux টা ux ই রয়ে যাচ্ছে, uy থাকবে না, সেটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ওটা লিখে নিয়েছিস, ux remains the horizontal velocity। ওকে, পরের ইয়েতে যাচ্ছি আমি। তাহলে হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট sx ইকুয়ালস টু, তাহলে আমি কি লিখতে পারি না, ux t ইনটু t, ux ইনটু t, যেমন s ইকুয়ালস টু v, সেটাই লিখেছি, ux ইনটু t। ux মানে কি? u cos থিটা, তাই তো? হ্যাঁ স্যার। তার মানে এটা হচ্ছে u cos থিটা t রইল। ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট বের করবো এবার। সেটা বলি sy। বল, ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশনের জন্য s ইকুয়াল টু কি ইকুয়েশন পাই আমরা? ut plus half ad square। ভেরি গুড। আচ্ছা, ut সরি, এখানে তো ux তো হবে না, uy হবে, যেহেতু আমি হরিজন্টাল কম্পোনেন্ট নিয়ে কথা বলছি, তাহলে uy ইনটু t। আচ্ছা, প্লাস হাফ ay নেব, রাইট? আমি যেহেতু y অ্যাক্সিস বরাবর মানে এটা ভাবছি, মানে ভার্টিক্যালি ব্যাপারটা পুরো ভাবছি, তার মানে ay নেব t স্কয়ার, কারেক্ট? ঠিক তো? এবার ভ্যালুগুলো পুট করো, uy এর জায়গায় বসে গেল u sin থিটা ইনটু t, প্লাস বসছে, আচ্ছা প্লাস হবে না, এবার মাইনাস হয়ে গেল, কেন? কারণ ay এর ভ্যালুটা কত? ও মাইনাস জি। মাইনাস জি, এক্স্যাক্টলি সেই কারণেই তখন আমরা ওটা করে নিয়েছিলাম। তার এটা হয়ে গেল মাইনাস হাফ জি টি স্কয়ার। বুঝতে সুবিধা হলো তখন ওটা লিখে নিয়েছিলাম বলে। এটাই বেরোলো আমার ডিসপ্লেসমেন্ট আফটার টাইম টি, দিস ইজ আওয়ার ডিসপ্লেসমেন্ট। আমি ভেক্টর ফর্মে লিখছি না, আমি হরিজন্টাল আর ভার্টিক্যাল কম্পোনেন্টগুলো আলাদা আলাদা করেই বের করে রাখছি, ভেক্টর ফর্মে আমার দরকার নেই অ্যাকচুয়ালি। ঠিক আছে, আমরা ইচ্ছা করলেই লিখতে পারি যে ভেক্টর s ভেক্টর ইকুয়ালস টু sx i ক্যাপ প্লাস sy j ক্যাপ, সেখানে sx এর এই ভ্যালুটা বসে যাবে, sy এর এই ভ্যালুটা বসে যাবে, কিন্তু আমার সেটা অ্যাকচুয়ালি দরকার নেই এই কনটেক্সটে, বা এই মানে সেটা আমার কাছে ইররিলেভেন্ট, এই টপিকে সেই ব্যাপারটা আমার কাছে ইররিলেভেন্ট। আমার শুধু ইন্ডিভিজুয়ালি এই হরিজন্টাল আর ভার্টিক্যাল কম্পোনেন্ট হলেই কাজ চলে যাবে। ঠিক আছে, এটা লেখা হলে বলবি, পরেরটাতে যাব। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট হচ্ছে এটা। নাম্বার 2 হচ্ছে পজিশন। পজিশনটা ডিসপ্লেসমেন্ট থেকেই বেরোবে। পজিশন কি আমরা অলরেডি গ্রাফে দেখিয়ে রেখেছি যে পজিশন হচ্ছে x, y, যেখানে x আর y আমাকে বের করতে হবে। ঠিক আছে, where কি পাচ্ছি, x ইকুয়ালস টু কি পাচ্ছি দেখা যাক,
শুরু করেছিলাম কোথা থেকে, ইনিশিয়াল পজিশন কি ছিল, ইনিশিয়াল পজিশন ছিল 0,h, তার মানে এক্সটা কত ছিল, মানে তোমার হরিজন্টাল পজিশনটা মানে হরিজন্টাল কোঅর্ডিনেটটা কত ছিল আমার 0 ছিল, ইনিশিয়াল হরিজন্টাল কোঅর্ডিনেট ছিল 0, ডিসপ্লেসমেন্ট কতটা হয়েছে sx, তাহলে সেটাই আমার ফাইনাল পজিশন হবে, তাই না? ভেবে দেখ, ফাইনাল পজিশন ইকুয়াল টু ইনিশিয়াল পজিশন প্লাস ডিসপ্লেসমেন্ট, তাই তো হবে। আমার যদি ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু যদি আমার ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন হয়, তাহলে আমার ফাইনাল পজিশন ইকুয়ালস টু কি হবে, ইনিশিয়াল পজিশন প্লাস ডিসপ্লেসমেন্টই তো হবে, হ্যাঁ স্যার। তাই না? আমি সেটাই করছি। ইনিশিয়াল হরিজন্টাল পজিশন ছিল 0, এখন আফটার টাইম টি হরিজন্টাল পজিশন হচ্ছে x, তাহলে সেটা কিভাবে পাবো না, ইনিশিয়াল হরিজন্টাল পজিশনের সঙ্গে sx মানে এখন যেটা ডিসপ্লেসমেন্ট সেটা অ্যাড করে আমি পেয়ে যাব। তার মানে এটা আলটিমেটলি আমি কি পাচ্ছি, আলটিমেটলি আমি u cos θ ইনটু t পাচ্ছি, ঠিক? আর yটা কি, ইনিশিয়াল ভার্টিক্যাল কোঅর্ডিনেট কত ছিল দেখে বল, আগে লিখেছিস, ইনিশিয়াল ভার্টিক্যাল কোঅর্ডিনেট কত ছিল বা ভার্টিক্যাল পজিশন কত ছিল, H h, স্মল h, তার মানে স্মল h প্লাস sy হবে এটা, যেহেতু sy হচ্ছে আমার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, তাহলে এটা স্মল h প্লাস sy হবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, h প্লাস u sin theta into t minus half g t square, লিখে নাও। আচ্ছা নেক্সট গ্রাফে দেখিয়ে রেখেছি, সেটা হচ্ছে v আফটার টাইম টি ভেলোসিটিটা কত, পজিশন আন্ডারলাইন করে দিই। ভেলোসিটি যদি আমি বলি, আফটার টাইম টি ভেলোসিটি যদি আমি বলি v ভেক্টর, সেটাকে আমি লিখতে পারি এরকম ভাবে, vx i ক্যাপ প্লাস vy j ক্যাপ, এটা লিখতে পারি তো? হ্যাঁ স্যার। আচ্ছা স্যার, এখানে z ক্যাপের কোনো কাজ নেই তো? না না, আমার কারণ তো 2D plane প্লেনে আছে। হচ্ছে তো, 2D প্লেন তো না, হ্যাঁ, তাহলে ব্যাস এটা হলো। আচ্ছা এখানে vx মানে vy, z ক্যাপ না k ক্যাপ, হ্যাঁ সরি। হ্যাঁ ওই একই কথা হলো, ওয়্যার vx, তাহলে এখানে vx আর vy টা কত আমাকে বের করতে হবে আগে, ওয়্যার vx, বলো vx টা কত, ভেলোসিটি হরিজন্টাল ভেলোসিটিটা কত আফটার টাইম টি, কত হবে স্যার বলুন? সৃঞ্জন একটা কিছু বলবে মনে হচ্ছে, বল। হ্যাঁ আমি বলছিলাম এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট, তার মানে vx equals to ux, এটাই তো বেস লাইন এই পুরো ব্যাপারটা না, যে হরিজন্টাল ভেলোসিটিটা কনস্ট্যান্ট, ভার্টিক্যাল ভেলোসিটিটা চেঞ্জ করছে, ভেরিয়েবল, রাইট, উইথ কনস্ট্যান্ট স্যার এক্সপোনেন্ট। আমরা কি করছি এখনো পর্যন্ত ঠিক বুঝতে পারলাম না। এখনো বুঝতে পারবি না, আরো খানিকটা না হলে বুঝতে পারবি না। আমরা আলটিমেটলি এই জিনিসগুলো বের করব, যেগুলো আমরা পিঙ্ক দিয়ে মার্ক করেছি সেইগুলো আমরা আলটিমেটলি বের করব। আমরা Okay. এখনো অন দা ওয়ে, আমরা এখনো ফার্স্ট জিনিসটাই বের করিনি, আমরা এখন মাঝখানে রয়েছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, where vx equals to ux, রাইট? আমি প্রথমেই দেখ বলে দিয়েছি, এটা আমরা যেটা করছি এটা এক্সপ্লোর করছি টু, মানে যাতে আমাদের ডেপথটা যাতে বাড়ে, আমাদের যাতে ভেক্টরের ডেপথটা বাড়ে, সেটা আমরা চেষ্টা করছি এখন আপাতত। এটা খুব হেল্প করে, ঠিক আছে? তো এটা আমরা করে নিলে এটার পরে আমি স্পেশাল যে এইখান থেকেই স্পেশাল যে ফর্মুলাগুলো বেরিয়ে আসবে, স্পেশাল কেসের জন্য যে ফর্মুলাটা, যেটা তোদের পার্টিকুলারলি রয়েছে, স্পেসিফিক্যালি যেটা তোদের বইতে রয়েছে বা তোদের সিলেবাসে রয়েছে, সেই ফর্মুলাগুলো এইখান থেকেই আমরা বের করব,
ঠিক আছে, ওই ফর্মুলাগুলো আলটিমেটলি তোদের পরীক্ষায় কাজে লাগবে। এখন যেটা করছি সেটা হচ্ছে এক্সপ্লোরেশন টু এনহ্যান্স ইওর নলেজ, সোজা কথা। ঠিক আছে, আচ্ছা where vx equals to ux, আর কি vy টা কত বল, vy এর জন্য কি ফর্মুলা ইউজ করব আমরা? u plus at u plus at, ভেরি গুড। তার মানে uy প্লাস ay t, uy টা কত? আচ্ছা এখানে তো ভ্যালুটা বসাইনি, ভ্যালুটা বসাই। ux এর ভ্যালু কত ছিল? u cos থিটা, এখানে বসাই u sin থিটা মাইনাস gt, কারণ ay এর ভ্যালুটা হচ্ছে মাইনাস g। দেখো ঠিক আছে, হ্যাঁ স্যার বাকিরা হ্যাঁ স্যার। ঋতুরাজ হলে বলবি। হ্যাঁ স্যার হয়ে আছে। তাহলে এখানে আমি কি লিখতে পারি এরপরে? আমার কাছে vx আছে, vy আছে। আচ্ছা vy এর আরেকটা এক্সপ্রেশন হতে পারে, কি হতে পারে? vy কে আরেক ভাবে রিপ্রেজেন্ট করা যায়, এক্সপ্রেশন vy এর এক্সপ্রেশন বলবো না, তবে vy কে আরেক ভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে ইউজিং দ্য ইকুয়েশনস অফ মোশন। কি হতে পারে সেটা? কি হতে পারে? ওরেতে কি দেব? কি হতে পারে মানে vy কে আর কোন ভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে? ইকুয়েশন অফ মোশন গুলোর কথা ভাব, আর কি ইকুয়েশন অফ মোশন আছে? v স্কয়ার মাইনাস u স্কয়ার ইজ ইকুয়াল টু 2s, ওটা এক্স্যাক্টলি, তার মানে v স্কয়ার ইকুয়ালস টু vy স্কয়ার। আমি ইউটাকে অন্যদিকে লিখতে আমি মানে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি, আমার বেশি প্রেফারেবল লাগে সেটা। vy স্কয়ার ইকুয়ালস টু uy স্কয়ার প্লাস 2ay sy, দেখা যাবে তো? হ্যাঁ স্যার। এখানে ভ্যালুগুলো পুট করে দেবো, uy এর জায়গায় বসে গেল u sin থিটা, মানে সোজা কথা u স্কয়ার sin স্কয়ার থিটা হয়ে যাবে এটা, মাইনাস 2g, কারণ ay এর ভ্যালু হচ্ছে মাইনাস g। আর sy টা কিন্তু sy টা আমি চাইলে ওইটাও লিখতে পারি, কিন্তু আমার লেখার দরকার নেই। মানে এই যে sy টা আমি চাইলে এই পুরো ব্যাপারটা লিখতে পারি, কিন্তু আমার দরকার নেই, অ্যাকচুয়ালি দরকার নেই। আমি জাস্ট sy কে sy রাখবো আপাতত। এটা লেখার একটা দেখানোর একটা কারণ আছে আর কি এটা করার। হ্যাঁ আমার কিন্তু লাগবে বেশিরভাগ ক্ষেত্রে, এই জিনিসটা বেশিরভাগ ক্ষেত্রে কাজে লাগবে, কিন্তু এই এক্সপ্রেশনটা আপাতত একটু বের করার একটুখানি একটা জিনিস দেখানোর আছে আমার, সেই জন্য এটা করছি। তাহলে vy স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাস 2g sy, ঠিক আছে? তাহলে v ইকুয়ালস টু কত? আমি কি v ইকুয়ালস টু এটা লিখতে পারি না? v মানে কি? তার মানে v হচ্ছে ম্যাগনিটিউড অফ ভেক্টর v। দিস ইজ হোয়াট, একটা লাইন এখানে অ্যাড করে দিই। যদি ডিরেক্ট আমি বলি v ভেলোসিটি কত ওই পয়েন্টে, আফটার টাইম টি ভেলোসিটি কত, সেটা কি? সেটা আসলে ভেলোসিটি ভেক্টরের ওই পয়েন্টে যে ভেলোসিটি ভেক্টর তার ম্যাগনিটিউড। তাহলে ম্যাগনিটিউড কি করে বেরোয়? কম্পোনেন্ট ফর্ম থেকে ম্যাগনিটিউড কি করে বের করি আমরা? কম্পোনেন্ট গুলো আছে আমার কাছে, vx আছে, vy আছে, আমি এইটা ইউজ করব আর এইটা ইউজ করব, কি হয়? root vx square plus vy square এক্স্যাক্টলি। এবার vx টাকে তো আমার স্কয়ার করে বসাতে হবে, vx টা আছে u cos থিটা, তাহলে সেটাকে আমি স্কয়ার করে বসাই, u স্কয়ার cos স্কয়ার থিটা। আর দেখ vy স্কয়ারটা আমি vy স্কয়ার হিসাবেই বের করেছি সেই কারণে, এখানে আমার ইউজফুল হবে বলে। সেটা কি u স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাস 2g sy। cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা কত হয়? 1 1। তার মানে u স্কয়ার যদি আমি কমন নিই,
এখান থেকে যদি আমি ইউ স্কোয়ার কমন নিই তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা আমার 1 হয়ে গেল, তাহলে শুধু পড়ে রইলে ইউ স্কোয়ার মাইনাস 2g ইনটু sy। এই জায়গাটা কি সবার বোধগম্য হলো? সবাইকে বুঝতে পারলি নাকি আমি মাঝখানের লাইনটা দেখাবো? স্যার একবার বলুন তো। দেখিয়ে দিই মাঝখানের লাইনটা। ইউ স্কোয়ার কমন নিচ্ছি, হ্যাঁ ভালো করে দেখ, ইউ স্কোয়ার কমন নিচ্ছি, কি পড়ে থাকছে ভিতরে? কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আর বাইরে কি থাকছে? প্লাস নয় মাইনাস 2g ইনটু sy। রুটটা বড় করে দিই, হ্যাঁ। এবার আমি বলছি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা কি হয়? cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটার ভ্যালু কত? 1। তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটার জায়গায় 1 বসিয়ে দেব, তাহলে তো শুধু u স্কয়ার ইনটু 1, তার মানে u স্কয়ারই পড়ে রয়েছে আমার কাছে। দেখ অনিশ বুঝলি কিনা? হ্যাঁ স্যার। দেখ এটা পেলাম, তার মানে আমি কি বলতে পারি? কি সুন্দর মজার ব্যাপারটা বেরোলো দেখ, এটা দেখানোর জন্যই আমি করলাম এই জিনিসটা। পুরো ব্যাপারটাতে কোথাও এক্সক্লুসিভলি এই এই যে এক্সপ্রেশনটা বের করলাম, এই এক্সপ্রেশনটাতে কোথাও এক্সক্লুসিভলি কিন্তু হরাইজন্টাল বা ভার্টিক্যাল ভেলোসিটির কথা নেই, কিন্তু এই যে টার্মটা, এই টার্মটাতে ডিসপ্লেসমেন্টটা ভার্টিক্যালি রয়েছে, হরাইজন্টাল ডিসপ্লেসমেন্টের কোনো জায়গা নেই। বুঝতে পারছি? ভেলোসিটি কিন্তু জেনারেলি ইউ আর ভি রয়েছে, ইউএক্স ভিএক্স ইউআই ভিওয়াই কিন্তু নেই, কিন্তু ডিসপ্লেসমেন্টটা কোনটাকে ধরছি আমি? ভার্টিক্যালটা, সেটাই ধরে কাজ হবে, কেননা সেটাই আমার কিন্তু সেই বরাবরই কিন্তু আমার অ্যাক্সেলারেশনটা রয়েছে। হরাইজন্টাল ভার্টিক্যালি কিন্তু অ্যাক্সেলারেশন নেই, সেই জন্য যেহেতু অ্যাক্সেলারেটেড মোশনটা অ্যালং দ্য ভার্টিক্যাল ডিরেকশন, সেহেতু হরাইজন্টাল ডিসপ্লেসমেন্টের কোনো জায়গা এই ইকুয়েশনে থাকবে না। বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। দেখ লাস্ট এখানে যেটা বের করার আছে আফটার টাইম টি, এই হেডিং এর আন্ডারে লাস্ট যেটা আমরা বের করব সেটা হচ্ছে অ্যাঙ্গেল। হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল উইথ দ্য হরাইজন? অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল উইথ দ্য horizon after time t। আমরা সেটাকে বলছি আলফা, হ্যাঁ আমরা গ্রাফেও মেনশন করেছি আলফা, সেটা আমরা বের করছি অ্যাঙ্গেল উইথ দ্য হরাইজন আলফা। কিভাবে করব? একটু গ্রাফে ফিরে যাই, হ্যাঁ। এইখানে খুব ইন্টারেস্টিংলি এটাকে যদি একটু অবজার্ভ করিস আলাদা করে, আমি যদি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস কে শিফট করে নিয়ে আসি, এই এক্স কমা ওয়াই পয়েন্টে যদি শিফট করে নিয়ে আসি, তাহলে এইটা হয়ে যায় আমার v, this is our v, this is our alpha, right? আর এইটা আর এইটা, এই দুটো কোন কোন জায়গা হয় আর কি, মানে এই পয়েন্টটা কত হয় এক্স অ্যাক্সিসের উপরে, আর ওয়াই অ্যাক্সিসের উপরে এই পয়েন্টটা কত হয়? কত কত হয়? এটা নিশ্চয়ই আমার vx আর এটা নিশ্চয়ই আমার vy। ভেবে দেখ, আমি একটা অন্য কালার ইউজ করি টু রাইট v, নালে ওভারল্যাপ পড়ে যাচ্ছে। দেখ এবার বল, হয়তো? তাহলে আমি কি বলতে পারি? আলফা ইকুয়ালস টু বলতে পারি না, বা tan আলফা ইকুয়ালস টু কি বলতে পারি? vy বাই vx বলতে পারবো না, কারণ এইটাই তো vy। এই যদি এই পার্টিকুলার যদি এটাকে আমি কনসিডার করি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটাকে আমি কনসিডার করি এখানে,
তাহলে এই হাইটটাই তো vy, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যে পারপেন্ডিকুলারটা সেটাই তো আমার vy। তাহলে tan আলফা ইকুয়ালস টু নিশ্চয়ই vy বাই vx, রাইট? দেখ, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, এটা গ্রাফের ওখানে করার দরকার নেই, আমরা নিচে এসেই করছি। জাস্ট এটা নিচেও লিখে রাখতে পারিস, গ্রাফের পাশে যদি জায়গা থাকে লিখে নে, না হলে নিচেও লিখে রাখতে পারিস। এটা যেখানে আমরা বের করছি সেখানেও লিখে রাখতে পারিস। আলটিমেটলি সেখানে তো একটুখানি লিখতেই হবে tan আলফা ইকুয়ালস টু vy বাই vx। এটা ফর রেফারেন্স করে রাখতে পারিস গ্রাফের পাশে যদি জায়গা থাকে, বা যেখানে করছিস এখন সেখানেও লিখে রাখতে পারিস, এঁকে রাখতে পারিস। হ্যাঁ বেশ, আবার আগের জায়গায় ফিরে এলাম। অ্যাঙ্গেল উইথ দ্য হরাইজন হচ্ছে আলফা। এখানে আমি কি বলতে পারি যে দেখো vx কে আমি বেসিক্যালি কি লিখতে পারি, আলাদা করে লিখি যে নাও, যেহেতু নাও লিখছি কারণ এটা আমি আগে লিখিনি, আগে আমরা মেনশন করিনি, সেই জন্য vx কে আমরা লিখতে পারি তো v cos আলফা। হ্যাঁ, সেটা ux, vx ইকুয়ালস টু ux, কিন্তু আমি আলাদা করে v cos আলফা তো লিখতে পারি নাকি পারি না? এটা লেখার একটা কারণ আছে, আমি গ্রাফিক্যালি দেখালাম, এবার আমি অ্যানালিটিক্যালি দেখাচ্ছি, ঠিক আছে? এটাকে আমরা v cos আলফা বলতে পারি, এন্ড vy কে কি বলতে পারি? vy কে বলতে পারি v sin আলফা, পারি তো? হ্যাঁ স্যার। তার মানে কি অ্যানালিটিক্যালি আমি যদি দেখাতে পারি ব্যাপারটাকে, কি দেখাবো না vy বাই vx, তাহলে আমার কি আসছে দেখে নি। আবারও বলছি, আগে উপরে যেটা করেছিস সেটা আমি গ্রাফিক্যালি দেখিয়েছি, সেম জিনিসটা আমি অ্যানালিটিক্যালি দেখাচ্ছি। v sin alpha বাই v cos alpha, v ক্যান্সেল আউট হয়ে যাবে, sin alpha বাই cos alpha কি হয়? tan alpha। দেখ, অ্যানালিটিক্যালি সেম জিনিসটা দেখালাম, ঠিক আছে? হয়তো হ্যাঁ স্যার। তাহলে এবার ব্যাপারটাকে ঘোরাই, এখান থেকে বলি therefore tan alpha equals to vy বাই vx। এবার আমি ভ্যালু পুট করে দেব, vy vx এর ভ্যালু পুট করে দেব। vy এর কোন ভ্যালুটা পুট করব? এবার আমরা vy এর যে ফার্স্ট ভ্যালুটা বের করেছিলাম সেটা পুট করব, এই যে u sin theta minus gt, সেটা পুট করব। আর vx এর ভ্যালু হচ্ছে u cos theta। আচ্ছা, u sin theta, এটাকে আমি এবার ভেঙে নিচ্ছি, u sin theta বাই u cos theta মাইনাস gt বাই u cos theta লিখতে পারি এটা। স্যার একটু আগে থেকে দেখান, না একটা মিস করে গেছি। লিখ। এখানে কি হলো, u ক্যান্সেল হয়ে গেল, sin theta বাই cos theta হয়ে গেল আমার tan theta মাইনাস gt বাই u cos theta। তার মানে alpha equals to tan inverse of tan theta minus gt by cos theta। এটা আমরা একটা বক্স করে রাখতে পারি। লিখে নে। দেখ, এই পর্যন্ত সবার হয়ে গেছে, আমি এগোই। হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। এবার আমরা অ্যাকচুয়াল ডেরিভেশনে ঢুকছি। অ্যাকচুয়াল ডেরিভেশনগুলোতে যেগুলো আমাদের অ্যাকচুয়ালি যে রেজাল্টগুলো আমাদের দরকার, যেগুলো আমরা লিস্ট করেছিলাম শুরুতে, সেগুলোতে ঢুকছি এক এক করে। ফার্স্ট আমরা শুরু করব হচ্ছে ট্র্যাজেক্টরি দিয়ে।
একদম ফার্স্ট জিনিসটা যেটা করব আমরা সেটা হচ্ছে ট্র্যাজেক্টরি। ট্র্যাজেক্টরি জিনিসটা কি সেটা তোদের একটু জানা দরকার। আমি বলেছি অলরেডি, তাও একবার আরেকবার শুনে নে। তোরা এটা জিওমেট্রিতে করবি, ট্র্যাজেক্টরি মানে কোঅর্ডিনেট জিওমেট্রিতে, ম্যাথসে কোঅর্ডিনেট জিওমেট্রি যখন আসবে তখন ট্র্যাজেক্টরি ব্যাপারে আরো পড়বি। আপাতত জেনে রাখ যে ট্র্যাজেক্টরি হচ্ছে পাথ অফ মোশন। পাথ অফ মোশনকে একটা ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, সেটাকে বলে ট্র্যাজেক্টরি। যে কোনো পাথ অফ মোশনকে একটা ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। কিভাবে যায় বলে দিচ্ছি। ট্র্যাজেক্টরি বের করব আমরা প্রজেক্টাইলের। এই যে পাথ, এই পাথটা আমরা জানি, যেটুকু আমরা গ্রাফ পড়েছি ক্লাস 10 ফেনেও যেটুকু আমরা পড়েছি, আমরা জানি যে কোয়াড্রেটিক ইকুয়েশনের গ্রাফ কেমন দেখতে হয়, প্যারাবোলিক ছিল তো, নাকি এবারেই বোধহয় নতুন ব্যাপারটাকে একটা এক্সট্রা জিনিস ইনক্লুড করেছে, তোদের বোধহয় ওই জায়গাগুলো বাদ দিয়ে দিয়েছিল নাকি, নাকি ছিল মনে পড়ছে না আমার। ট্র্যাজেক্টরিটা তো ট্র্যাজেক্টরি নয়, ট্র্যাজেক্টরি নয়, ট্র্যাজেক্টরি বলে তো ব্যাপারটা ছিল না। ব্যাপারটা ছিল এরকম যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের গ্রাফ কিরকম দেখতে হয়। ও না না সেটা হ্যাঁ হ্যাঁ স্যার, এই এনসিইআরটি তে ফার্স্ট এক্সারসাইজে ছিল। ছিল, কিন্তু সেটা বোধহয় তোদের কি তখন সিলেবাসে ছিল? এবছর সিলেবাসে আছে? না স্যার, সিলেবাসে ছিল ছিল না, এবছর সিলেবাসে ইনক্লুড করেছে, সেটা খুব ভালো করেছে। স্যার ওই গ্রাফটা শুধু বলেছিল কতগুলো সলিউশন হবে, স্যার আর কিছু কিছু বলেনি। বলেনি, রাইট? ওইটা ওর বেশি কিছু লাগবেও না। এখন দেখ, একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের গ্রাফ একটা প্যারাবোলা হয়। আমরা প্যারাবোলা শেপটার সাথে পরিচিত, যে প্যারাবোলা শেপটা এরকম দেখতে হয়। ঠিক এরকমও হতে পারে, সেটা উল্টোও হতে পারে, সেটা এদিক থেকেও আসতে পারে, সেটা এদিক থেকেও আসতে পারে, মোট কথা প্যারাবোলা। এরকম একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের গ্রাফ প্যারাবোলিক হয়। তো এইটা একটা প্যারাবোলিক পাথ আমরা দেখে বুঝতে পারছি, কিন্তু এই পাথটা একটা ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে। কিরম ইকুয়েশন দিয়ে? এই যে বললাম কোয়াড্রেটিক ইকুয়েশন, এই পাথের তার মানে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে। তো যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনকে যেমন প্যারাবোলা হিসাবে রিপ্রেজেন্ট করা যায়, তার মানে যে কোনো প্যারাবোলার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে অ্যাসোসিয়েটেড, রাইট? হ্যাঁ স্যার, হ্যাঁ যে কোনো প্যারাবোলার একটা অ্যাসোসিয়েটেড কোয়াড্রেটিক ইকুয়েশন আছে। তাহলে এই যে পাথটা, এই পাথটা প্যারাবোলিক পাথ, তাহলে এই পাথের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে। এই পাথের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, বা এই পাথকে রিপ্রেজেন্ট করে এরকম একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, হ্যাঁ কি না? আছে। সেই ইকুয়েশনটাকেই বলবো ট্র্যাজেক্টরি অফ মোশন। ঠিক আছে? যে কোনো পাথ, সেটা প্যারাবোলিক হোক, হাইপারবোলিক হোক, নানা রকম শেপের পাথ হতে পারে, সমস্ত পাথেরই একটা অ্যাসোসিয়েটেড ইকুয়েশন থাকে। যদি সেটা একটা ওয়েল ডিফাইন্ড পাথ হয়, যদি র্যান্ডম একটা পাথ হয় তাহলে অবভিয়াসলি সেটার কোনো ইকুয়েশন থাকবে না। কিন্তু যদি একটা ওয়েল ডিফাইন্ড জিওমেট্রিক শেপের পাথ হয়, তাহলে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ইকুয়েশন থাকবেই। সেই ইকুয়েশনটাকেই বলে ট্র্যাজেক্টরি অফ মোশন। কোনো কিছু একটা সার্কেলে মুভ করছে, তার একটা ট্র্যাজেক্টরি থাকবে। কোনো কিছু একটা সার্কেলে মুভ করলে তার ট্র্যাজেক্টরিটা এরকম দেখতে, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার। আর কি? আর হচ্ছে রেডিয়াস অফ দ্য সার্কেল। এই হচ্ছে x অ্যাক্সিস, এই হচ্ছে y অ্যাক্সিস, এই হচ্ছে r। মনে আছে সেই r ভেক্টর দিয়ে আমরা একটা সার্কেল দিয়ে বুঝিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার, এই ইকুয়েশনটাই এই সার্কেলটাকে রিপ্রেজেন্ট করছে। এই সার্কেলকে রিপ্রেজেন্ট করছে এই ইকুয়েশনটা। এই ইকুয়েশনটাই হচ্ছে ট্র্যাজেক্টরি অফ মোশন, ট্র্যাজেক্টরি অফ সার্কুলার মোশন। এই সার্কুলার পাথে যদি কোনো কিছু মোশনে থাকে, তার ট্র্যাজেক্টরি হচ্ছে এইটা, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার। তার মানে ট্র্যাজেক্টরি জিনিসটা কি আমি বোঝাতে পেরেছি? এটাই হচ্ছে ট্র্যাজেক্টরি। কোনো কিছু যদি একটা স্ট্রেট লাইনে মুভ করে, তাহলে স্ট্রেট লাইনের যে ইকুয়েশনটা হয় সেটাই হচ্ছে ট্র্যাজেক্টরি অফ মোশন। স্ট্রেট লাইনের ইকুয়েশন কিরকম দেখতে হয়? y ইকুয়ালস টু mx প্লাস c, এটা আমার স্ট্রেট লাইনের ইকুয়েশন। এগুলো সার্টেন জিনিসকে রিপ্রেজেন্ট করে, যেগুলো আমি তোরা হয়তো যদি পড়ে থাকিস আগে, যদি আগে তোদের পড়া হয়েছে কিনা খেয়াল হচ্ছে না, যদি পড়ে থাকিস তাহলে তোরা জানিস, না জানলে অসুবিধা নেই, পরে জেনে যাবি। এটা হচ্ছে স্ট্রেট লাইনের ইকুয়েশন।
তাহলে কোনো কিছু যদি স্ট্রেট পাথে মুভ করে তার ট্র্যাজেক্টরি হবে এইটা, বা এই ফর্মের একটা ট্র্যাজেক্টরি হবে। এই ফর্ম, আচ্ছা স্যার ট্র্যাজেক্টরি মানেটা কি? সেটাই তো বলছি এতক্ষণ ধরে। ট্র্যাজেক্টরি মানে হচ্ছে ইকুয়েশন অফ পাথ, যে পাথে মুভ করছে সেই পাথের এক ইকুয়েশনটা। পাথটা যদি স্ট্রেট লাইন পাথ হয় তাহলে দিস ইজ দ্য ট্র্যাজেক্টরি। স্ট্রেট লাইনের যে ইকুয়েশন, স্ট্রেট লাইনের যে, এটাই তো লিনিয়ার ইকুয়েশন বলি আমরা না এটাকে। কেন বলি? কারণ এটা একটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে। এটার গ্রাফটা একটা স্ট্রেট লাইন, এই ইকুয়েশনের গ্রাফ হচ্ছে একটা স্ট্রেট লাইন। বুঝতে পারছি? আমার যদি ইকুয়েশনটা এরকম হয়, কোয়াড্রেটিক ইকুয়েশন যদি থাকে, তার গ্রাফটা কি রকম? তার গ্রাফটা প্যারাবোলিক। হ্যাঁ স্যার, আরো দুটো হয় না, মানে আরেকটাও তো হয়, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা এরকম অনেক কিছু হয়, আমি অত ডিটেইলসে যাচ্ছি না। মোট কথা হচ্ছে এইগুলো এক একটা, তাহলে এই যে ইকুয়েশনটা, এই যে ফর্মের ইকুয়েশন গুলো, এই ফর্ম এক্স্যাক্টলি সব জায়গায় তোমার এবিসি আসবে না, আলাদা আলাদা ভ্যালু থাকতে পারে সেখানে। এই ফর্মের ইকুয়েশন মানেই আমি বলে দেবো প্যারাবোলা। বুঝতে পেরেছিস? আমি এই ফর্মের ইকুয়েশন পেলেই আমি বুঝবো যে গ্রাফটা আমি প্যারাবোলিক গ্রাফ পাবো। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আবার এই ফর্মের ইকুয়েশন পেলে আমি গ্রাফটা কিরকম পাবো? স্ট্রেট লাইন। তাহলে পাথ হচ্ছে স্ট্রেট লাইন, তার ট্র্যাজেক্টরি হবে এটা। পাথ যদি হয় প্যারাবোলা, তার ট্র্যাজেক্টরি হবে এটা। দ্য ট্র্যাজেক্টরি হচ্ছে তোমার ইকুয়েশন অফ দ্য পাথ, অর ট্র্যাজেক্টরি আমরা বলি ট্র্যাজেক্টরি অফ মোশন। ট্র্যাজেক্টরি অফ মোশন হচ্ছে ওই পাথের যে ইকুয়েশন, সেটাই হচ্ছে ট্র্যাজেক্টরি অফ মোশন। বোঝা গেছে? বা পাথটাকেই অনেক সময় ট্র্যাজেক্টরি বলে। অলরাইট, তাহলে আমরা এখানে আমাদের কাছে যে গিভেন ডেটা রয়েছে সেখান থেকে বের করার চেষ্টা করব। আমরা ব্যাপারটা দেখছি প্যারাবোলা, আমরা কনফার্ম করব, অ্যানালিটিক্যালি আমরা কনফার্ম করব যে ট্র্যাজেক্টরিটা প্যারাবোলাই, আমরা প্যারাবোলিক ট্র্যাজেক্টরিই পাচ্ছি। বোঝা গেল? হ্যাঁ স্যার। তার মানে আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাবো, মাইন্ড ইট, বা একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল পাবো। আরো স্পেসিফিক করে বলে দিলাম, একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল পাবো। কোয়াড্রেটিক পলিনোমিয়াল কিরকম দেখতে হয়? এই ফর্মের হয়, fx ইকুয়ালস টু, আচ্ছা fx মানেই কিন্তু y, fxটাই কিন্তু y ইকুয়ালস টু কিরকম হয়? ওই জিনিসটা যেটা আমরা তখন লিখেছিলাম সেইটাই, জাস্ট ওপাশে জিরোটা লিখবো না। আমি দেখাবো যে y ইকুয়ালস টু এরকম একটা ফর্ম আমি পাচ্ছি কিনা। আমি যদি y ইকুয়ালস টু এরকম একটা ফর্ম পাই, তাহলে আমি বলতে পারবো এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, যেখানে a এর সার্টেন একটা ভ্যালু থাকবে, b এর সার্টেন একটা এক্সপ্রেশন, ভ্যালু না হলে এক্সপ্রেশন, a b c এর সার্টেন এক্সপ্রেশনস থাকবে, ভেরিয়েবল হবে x। আমি যদি এই জিনিসটা দেখাতে পারি তাহলে আমি বলবো, আনডাউটেডলি আমি বলবো যে ট্র্যাজেক্টরি ইজ আ প্যারাবোলা। ঠিক আছে? ট্র্যাজেক্টরি মানে নট জাস্ট দ্য ইকুয়েশন, দ্য পাথ ইটসেলফ ইজ ট্র্যাজেক্টরি। বোঝা গেছে? আমরা চেষ্টা করব y ইকুয়ালস টু এই ব্যাপারটা আনার, এই ফর্মে আনার চেষ্টা করব। আমি এগোই তাহলে? ট্র্যাজেক্টরি যদি বুঝে গিয়ে থাকিস তাহলে আমি এগোই। মানে ট্র্যাজেক্টরি কি জিনিস, বেসিক ব্যাপারটা যদি বুঝে গিয়ে থাকিস আচ্ছা তাহলে স্যার আমি আমি ইকুয়েশনটা কি লিখবো? না, এই ইকুয়েশনটা লিখতে হবে না। এইটা মাথায় রাখ যে এটা হচ্ছে জেনারেল ফর্ম অফ কোয়াড্রেটিক ইকুয়েশন, আর দিস রিপ্রেজেন্টস আ প্যারাবোলা। যদি লিখে রাখতে চাস লিখে রাখতে পারিস, এটা কি? এটা হচ্ছে জেনারেল ফর্ম অফ কোয়াড্রেটিক ইকুয়েশন, তাই না? যে কোয়াড্রেটিক পলিনোমিয়াল, অ্যাকচুয়ালি জেনারেল ফর্ম অফ actually parabola is not, sorry, actually trajectory হচ্ছে ইকুয়েশন না বলে বলা উচিত, trajectory is a polynomial or a function, সোজা কথায়। general form of a quadratic polynomial which represents a parabola, বা which represents না বলে বলি polynomial, a quadratic polynomial, তাহলে ভেঙে বলি a quadratic polynomial represents a parabolic trajectory।
এটা আলাদা করে নোট নে, ওর আন্ডারে লিখিস না, আলাদা করে নোট নিলে ভালো হয় ফর রেফারেন্স, পাশে ছোট্ট করে খুপড়ি করে নিতে পারিস আর কি। আর কোয়াড্রেটিক ইকুয়েশন represents a parabolic trajectory। এটাকে আলাদা করে বক্স করে দে, কারণ এটা আমার অ্যাকচুয়াল ডেরিভেশনের আন্ডারে নেই, এটা জাস্ট ফর রেফারেন্স। ঠিক আছে, দিস ইজ জাস্ট ফর রেফারেন্স, এটা আমার কিন্তু অ্যাকচুয়াল ডেরিভেশনের আন্ডারে পড়বে না। সো মেক আ বক্স অ্যারাউন্ড ইট। ওকে, আমি এই ফর্মটা আনার চেষ্টা করব। এগোই তাহলে, কি বলিস? হ্যাঁ স্যার লিখি লিখে নে, লিখে নে। আচ্ছা, কোয়াড্রেটিক ইকুয়েশন কথাটা ভুল লিখলাম, কোয়াড্রেটিক পলিনোমিয়াল লিখ, যেহেতু আমি আগের লাইনে পলিনোমিয়াল বলেছি। ইকুয়েশন লিখলেও ভুল হবে না, তবে পলিনোমিয়াল লিখলে বেটার হবে। পলিনোমিয়াল হিসাবেই দেখাতে চাইছি তো, ইকুয়েশন হিসেবে দেখাতে চাইছি না। দুটো যদিও একই একই কয়েনের এপিট ওপিট। হয়ে আছে। ওকে, বাকিরা? অনিশ? হ্যাঁ স্যার হয়ে আছে, বেশ। আচ্ছা, x ইকুয়াল টু কি বেরিয়েছিল একটু দেখতো। আচ্ছা, একটা কথা, এই যে আমরা বলেছিলাম যে টাইম t, আফটার টাইম t, এই tটা কোনো স্পেসিফিক টাইম তো ছিল না, এটা একটা র্যান্ডম টাইম। তো t ক্যান বি এনি টাইম, মানে at any moment we can choose t, small t, right, at any moment of the motion, at t is any a random instant during the motion, right? তার মানে x, y হচ্ছে র্যান্ডম কোঅর্ডিনেটস, মানে x, y একটা র্যান্ডম পয়েন্টকে রিপ্রেজেন্ট করছে অন দা পাথ। পাথের উপর অনেকগুলো পয়েন্ট আছে, ইনফাইনাইটলি মেনি পয়েন্টস আর देयर অন দা পাথ। x, y যে কোনো একটা র্যান্ডম পয়েন্টকে রিপ্রেজেন্ট করছে। তার মানে এই x আর y এর মধ্যে রিলেশনশিপ আমি বের করার চেষ্টা করছি, সেটা ভেবে দেখ। আমি কিন্তু x আর y এর মধ্যে রিলেশন বের করার চেষ্টা করছি, সেটা কিন্তু পাথের যে কোনো পয়েন্টেই একই থাকবে, কেননা x আর y আমি র্যান্ডম হিসাবেই নিয়েছি, আমি কিন্তু কোনো স্পেসিফিক পয়েন্ট হিসাবে ধরিনি। আমি কিন্তু বলে দিচ্ছি যে আফটার টাইম t which is a random, which is an arbitrarily chosen time। বোঝাতে পারছি আমি? তার মানে এই যে ফর্মটা আনার চেষ্টা করব, সেটা হচ্ছে x আর y এর মধ্যে একটা রিলেশনশিপ, সেটা আমরা বের করার চেষ্টা করব, which is true at any point on the path। কথাটা বোঝাতে পারছি? এবার আমি যে x এর যে এক্সপ্রেশনটা বের করেছিলাম সেটা কত ছিল, একটু ফিরে যা পিছনে গিয়ে বল আমাকে, x ইকুয়ালস টু কত ছিল? আফটার টাইম t বলে যে আমরা বের করেছিলাম অনেকগুলো জিনিস, তার মধ্যে x এর একটা এক্সপ্রেশন ছিল, সেটা কি ছিল? x is the horizontal displacement, না horizontal position, কি ছিল x এর? 2 cos theta multiplied by t. u cos theta into t, correct। তাহলে t equals to কি হবে? implies that t equals to কি? x by u cos theta, right? তাই তো? আচ্ছা, y equals to কি ছিল? y equals to কি বের করেছিলাম আমরা? q sin theta t minus half gd square. আর h ছিল না, y equals to কি বের করেছিল? sy নয় কিন্তু সৃঞ্জনা, y equals to কি বেরিয়েছিল?
পজিশনস নট ডিসপ্লেসমেন্ট, পজিশনের পয়েন্টটা দেখ, পয়েন্ট নাম্বার 2। H plus U sin theta t minus half GT square. এক্স্যাক্টলি। এইটা ছিল রাইট। আমি এই যে টি এর ভ্যালুটা বের করলাম, আমি টি কে এলিমিনেট করব, কারণ আমার রিলেশনটা চাই কাদের মধ্যে, এক্স আর ওয়াই এর মধ্যে। তাহলে ওয়াই এর এক্সপ্রেশনে যে টি আছে তাকে যদি আমি সাবস্টিটিউট করে দিই, তাহলে আমি পেয়ে যাব এক্স আর ওয়াই এর রিলেশন পেয়ে যাব। বুঝতে পেরেছিস? তো আমি এটা পুট করব এবার, এইচ প্লাস ইউ সাইন থিটা, টিটা কত, টিটা কত বের করেছি আমরা, এক্স বাই ইউ কস থিটা। আচ্ছা, এটাকে আমরা এভাবে লিখি, ডট, এটা হচ্ছে এক্স বাই ইউ কস থিটা মাইনাস হাফ জি টি স্কোয়ার বলেছে, তার মানে এক্স বাই ইউ কস থিটা হোল স্কোয়ার। দেখ লেখা যাবে এটা, Yes. হ্যাঁ স্যার। এখানে কি হবে, ইউ ইউ ক্যান্সেল করব, তাহলে এইচ প্লাস, দেখ কি এলো, সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা হয়ে যাবে, মাইনাস এটা কি হলো, এটাকে আমি এভাবে লিখছি, দেখ আমি এটা লিখতে পারি কিনা। সৌনক হয়েছে? হ্যাঁ বল, কাজ করছে না মাইক? তো যদি মাইক কাজ না করে তুই চ্যাট বক্সে লিখে দে হয়ে গেছে কিনা। হয়েছে সৌনক? আচ্ছা ডান, ভেরি গুড। ওকে, তাহলে এখানে দেখ কি হলো, কি এলো জিনিসটা, তাহলে আমার y ইকুয়ালস টু এইটা এলো। দেখ তো ফর্মটা এসছে কিনা, যে জেনারেল ফর্মটা আমরা আনার চেষ্টা করছিলাম সেই জেনারেল ফর্মের সাথে মিলছে কিনা দেখ তো। দেখ জেনারেল ফর্মের সাথে মিলছে কিনা দেখ, কিভাবে মিলবে দেখবি। আমি যদি জিনিসটাকে এভাবে লিখি, দেখ তো কম্পেয়ার করে, আমি শুধু অর্ডারটা চেঞ্জ করে দিলাম, টার্মগুলোর অর্ডার চেঞ্জ করে দিলাম, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি না লিখে সি প্লাস বি এক্স প্লাস এ এক্স স্কোয়ার লিখলাম। এবার মিলিয়ে দেখ উপরে নিচে মিলছে কিনা। কি করে বুঝবো যে মিলছে কি মিলছে না? ভেরিয়েবল কে আছে, একমাত্র এক্স হচ্ছে ভেরিয়েবল, বাকি সব কিছু কিন্তু কনস্ট্যান্ট। একমাত্র এক্স ইজ ভেরিয়েবল, সি ইজ আ কনস্ট্যান্ট, এইচ ইজ আ কনস্ট্যান্ট, বি ইজ আ কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট, tan theta is a constant coefficient to x, আর a is the coefficient of x square which is a constant। এখানে দেখ minus g by 2 u square cos square theta is a which is the coefficient of x square।
বোঝা যাচ্ছে কি? আমি কোয়াড্রেটিক ইকুয়েশন কিভাবে চিনবো? এক্স স্কোয়ারের একটা টার্ম থাকবে, এক্স এর একটা টার্ম থাকবে, এক্স টু দি পাওয়ার 0 এর একটা টার্ম থাকবে। এক্স স্কোয়ারের টার্ম অবভিয়াসলি থাকবে, বাকি দুটো থাকুক না থাকুক। আর এক্স স্কোয়ারের থেকে বড় কিছু থাকবে না। এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার হবে 2। এক্স এর তিনটে টার্মে এক্স এর তিনটে পাওয়ার, এক্স ছাড়া অন্য কোনো ভেরিয়েবল নেই, সেটা ফার্স্ট কথা। এক্স ছাড়া অন্য কোনো ভেরিয়েবল নেই। আর এইচএস এ এক্স তিনটে টার্ম এখানে আমার কাছে আছে। তিনটে টার্মে কিরম কিরম আছে? এক্স এর তিনটে পাওয়ার আছে। এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার আছে কত? 2। তার থেকে বড় পাওয়ার এক্স এর নেই। এক্স এর সমস্ত হোল পাওয়ার থাকবে, এক্স এর কোনো ফ্র্যাকশন পাওয়ার থাকলে হবে না, কোয়াড্রেটিক ইকুয়েশন হবে না। এইগুলো সব তোরা যখন ক্লাস 10 এ পড়েছিলি তখনই অ্যাকচুয়ালি তোরা শিখেছিলি, হয়তো পুরো ব্যাপারটা মাথায় নেই, কিন্তু ক্লাস 10 যখন কোয়াড্রেটিক ইকুয়েশন শিখেছিলি তখন তোদের আইডেন্টিফাই করতে দেওয়া হতো যে আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোইং আর কোয়াড্রেটিক ইকুয়েশনস আর হুইচ আর নট। এটা আমি কোয়াড্রেটিক পলিনোমিয়াল দেখাচ্ছি, কিন্তু ব্যাপারটা সেই একই। এক্স এর কোনো ফ্র্যাকশন পাওয়ার থাকবে না, এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার হবে এক্স উইল বি দ্য ভেরিয়েবল only one and only variable, x will be the one and only variable present। x এর কোনো ফ্র্যাকশন পাওয়ার থাকবে না, সব হোল নাম্বারে পাওয়ার থাকবে, আর ম্যাক্সিমাম পাওয়ার অফ x will be 2। তাহলেই তো কোয়াড্রেটিক ইকুয়েশন। জেনারেল ফর্মের সাথে মিলিয়ে যদি দেখতে হয়, মিলিয়ে দেখে নিলাম। c equals to h, b equals to tan theta, a equals to minus g by 2 u square cos square theta। ব্যাস, মিলে গেছে। হ্যাঁ স্যার। বেশ, তাহলে আনডাউটেডলি আমার ট্র্যাজেক্টরিটা কি রকম? একটা প্যারাবোলিক ট্র্যাজেক্টরি। আমি একদম কোয়াড্রেটিক ইকুয়েশন এনে দেখিয়ে দিয়েছি, তার মানে হেন্স the trajectory is parabolic in nature। ঠিক আছে? দেখে নাও, করে নাও। পরের ডেরিভেশনটাতে যাব আমরা, এটা হয়ে গেলে। মেনশন করে রাখতে পারিস যে এটা হচ্ছে কিনা কোয়াড্রেটিক পলিনোমিয়াল। এটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল, হেন্স দ্য ট্র্যাজেক্টরি ইজ প্যারাবোলিক ইন নেচার। হয়ে গেলে বল পরেরটাতে যাব। হয়ে আছে। ওকে, বাকিরা হ্যাঁ স্যার। ডান। ওকে, নেক্সট আমরা বের করব রেঞ্জ। রেঞ্জ মানে কি বলেছিলাম? ম্যাক্সিমাম যে হরাইজন্টাল মানে ডিসপ্লেসমেন্টে যেটা হচ্ছে, টোটাল হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট। রেঞ্জ মানে হচ্ছে, লিখে রাখি, টোটাল হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট বা নেট। অ্যাকচুয়ালি টোটাল তো না, নেট কথাটা লিখতে হয় ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে। নেট হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, নেট ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা কত? প্রজেক্টাইলের নেট ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত? এটাকে রিপ্রেজেন্ট করে আর দিয়ে, যেটা আমি গ্রাফে দেখিয়েছিলাম। প্রজেক্টাইলের নেট ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত?
ইউটি মানে লার্জ ডিভিশন। সেটা তো তোমার একটা এক্সপ্রেশন বলছো তুমি, আমি জিজ্ঞেস করছি নেট ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা কত, ভ্যালুটা কত? ভার্টিক্যালি জিনিসটা কতটা সরছে, ভার্টিক্যালি কতটা পাথ কভার করেছে প্রজেক্টাইলটা, কতটা ইনিশিয়াল থেকে ফাইনালের ডিসটেন্সটা কত, ইনিশিয়াল ভার্টিক্যাল পজিশন থেকে ফাইনাল ভার্টিক্যাল পজিশনের ডিসটেন্সটা কত? এইচ। এক্স্যাক্টলি, তাহলে নেট ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট ইজ এইচ। এখানে আমরা কি বের করছি? নেট হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট, সেটা হচ্ছে এই আর। এইচ তো আমার গিভেন, তাহলে ওটা বের করার আমার কিছু নেই, কিন্তু আরটা আমাকে বের করতে হবে, ঠিক তো? আর আমাকে বের করতে হবে নেট ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট আর, সেটা আমরা বের করছি। আচ্ছা, তাহলে আমি বলতে পারি যে when x equals to r, y equals to কত রে? y equals to কত? x equals to r, y equals to কত? ডিসপ্লেসমেন্ট নয়, দুটোর মধ্যে তফাৎ আছে, একদম প্রথমেই আমি বুঝিয়ে দিয়েছি। দেখো এখানে ডিসপ্লেসমেন্ট বললে আমি এইগুলো বলবো ডিসপ্লেসমেন্ট এস এক্স এস ওয়াই, আর যখন আমি ওয়াই বলছি তখন সেটা আমার কি বোঝাচ্ছে? পজিশন বোঝাচ্ছে। ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, এক্স ওয়াই বলছি মানে পজিশন বোঝাচ্ছি, ডিসপ্লেসমেন্ট বোঝাচ্ছি না, ঠিক আছে? আচ্ছা, এবার যখন আমার হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট আর হয়েছে তখন আমার হরিজন্টাল পজিশনটাও আর, কিন্তু তখন আমার ভার্টিক্যাল পজিশনটা কত? ভার্টিক্যাল পজিশনটা তো নিশ্চয়ই এইচ নয়, গ্রাফটা Zero. এক্স্যাক্টলি, গ্রাফটা দেখবি সব সময় পজিশন জানতে হলে। এই পয়েন্টার কোঅর্ডিনেটস কত? r, 0, তাই না? এই পয়েন্টের কোঅর্ডিনেটস r, 0, তার মানে যখন x ইকুয়ালস টু r তখন y ইকুয়ালস টু 0, গ্রাফ থেকেই বলছি আমরা এটা, when x ইকুয়ালস টু r, y ইকুয়ালস টু 0। তাহলে আমরা ট্র্যাজেক্টরিটা ইউজ করি, ট্র্যাজেক্টরি ইকুয়েশনটা ইউজ করে আমরা r এর ভ্যালুটা বের করি। দেয়ারফর আমি কি লিখতে পারি তাহলে? 0 ইকুয়ালস টু h প্লাস tan থিটা ইনটু r, x এর জায়গায় r বসে যাচ্ছে, y এর জায়গায় 0 বসিয়েছি, মাইনাস g বাই 2u স্কয়ার cos স্কয়ার থিটা ইনটু r স্কয়ার। একটা জিনিস আমি বলে রাখি, এই যে ডেরিভেশনটা করব, এই ডেরিভেশনটা মনে রাখার কোনো দরকার নেই, এই ডেরিভেশনটা শুধু এখন আমরা করব, মাইন্ডফুলি করব। এটা কোনো প্রেশার নিবি না যে এই ডেরিভেশনটা আমাকে মনে রাখতে হবে, বা যে এই এক্সপ্রেশন যেটা বেরোবে আর সেটা মনে রাখতে হবে না, ক্লিয়ারলি বলে দিচ্ছি। কিন্তু এখন যে কাজটা আমরা করব পুরো মাইন্ডফুলি এই কাজটা আমরা করব, কারণ আমরা আবার বলছি আমরা কিন্তু এক্সপ্লোর করছি। আচ্ছা, এটা লিখতে পারি ট্র্যাজেক্টরির ইকুয়েশনটা থেকে, দেখ আমরা এটাই পেলাম, x এর জায়গায় r বসালাম, y এর জায়গায় 0 বসালাম, তাহলে এটা লেখা যায়। এবার উই হ্যাভ টু সলভ ফর r, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ইন r, যেটা আমরা পেলাম সেটা ইজ আ কোয়াড্রেটিক ইকুয়েশন ইন r, তাহলে উই হ্যাভ টু সলভ ফর r। ওই r এর যে এক্সপ্রেশনটা বের হবে সেটাই আমার হচ্ছে রেঞ্জ, ঠিক আছে? সেটাই আমার রেঞ্জ। এটাকে আমি একটুখানি রিঅ্যারেঞ্জ করে নেব সুবিধার জন্য। প্রথমত তো LHS আর HS আমরা এদিক ওদিক করে নিই, আর HS এ গিয়ে আমরা 0টা রাখবো। সাইন, এবার যেহেতু আমি শিফট করেছি আমি সাইনগুলো চেঞ্জ করে নিয়েছি, প্লাসগুলো মাইনাস করে দিয়েছি, মাইনাসগুলো প্লাস করে নিয়েছি, করতেই পারি আমি, অসুবিধা নেই, যেহেতু অন্য পাশে 0 আছে, ঠিক আছে? এবার আমরা একদম একটা সিম্পল জেনারেল ফর্মে নিয়ে আসবো ব্যাপারটাকে আর কি। আমার ডিনোমিনেটরে একটা টার্মের ডিনোমিনেটর আছে হুইচ ইজ 2u স্কয়ার cos স্কয়ার থিটা,
পুরো জিনিসটাকে, পুরো ইকুয়েশনটাকে আমি 2u স্কয়ার cos স্কয়ার থিটা দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমার ডিনোমিনেটরটা উড়ে যাবে, আমার সুবিধা হবে, সেটা করব আমরা। জাস্ট এই টেকনিকগুলোকে বোঝ, যে একটা ডেরিভেশন করতে হলে কি কি জিনিস মাথায় রেখে আমায় চলতে হয়, এই অবজারভেশনটা তোদের আমি করাতে চাইছি। এমন কোনো ভাবার দরকার নেই যে এইটা এক্সামে তোকে করতে হবেই, কিন্তু অবজার্ভ কর খুব ভালো করে, যত না টুকবি। আমি বলবো টুকলে কি হবে না, পরের ক্লাসটা এগোতে আমার সুবিধা হবে, তাই জন্য তোদেরকে নোট নিতে হবে। কিন্তু তার থেকে বেশি তোরা অবজার্ভ কর যে কি করে একটা প্রবলেমকে হ্যান্ডেল করতে হয়, একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমকে কিভাবে হ্যান্ডেল করতে হয়, সেটা কিন্তু তোরা ভালো করে অবজার্ভ কর। আমি যেটা করছি সেখান থেকে একটা কমপ্লেক্স একটা ইকুয়েশন আছে আমার কাছে, আমি সেটাকে নিজের কনভেনিয়েন্স অনুযায়ী সিম্পলিফাই করে নেব যাতে আমি কাজটা ইজিলি করতে পারি। সেটা কিভাবে করছি, সব একদিকে প্রথমত যেটা বের করব সব আমি এলএইচএস এ নিয়ে এলাম, একদম যেটা নরমাল একটা আমি চেষ্টা করছি একদম ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এই ফর্মটা নিয়ে আসার, যেখানে সব a b c কোথাও কোনো ডিনোমিনেটর নেই, কোনো ফ্র্যাকশনাল ফর্মে নেই, এরকম আনার চেষ্টা করছি এই ব্যাপারটাকে। তার জন্য যা কিছু নেসেসারি আমি করব। তো 2u স্কয়ার cos স্কয়ার থিটা দিয়ে পুরোটা মাল্টিপ্লাই করে দিলাম, এই ব্যাপারটা এলো। নেক্সট কি করব, নেক্সট এই জায়গাগুলো cos স্কয়ার থিটা tan থিটা, এটাকে একটু সিম্পলিফাই করা যাক। এটা বেসিক্যালি হয়ে যাবে sin থিটা cos থিটা, 2u স্কয়ার sin থিটা cos থিটা ইনটু r মাইনাস 2h u স্কয়ার cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 0। দেখ কিভাবে মাঝখানের টার্মটা সিম্পলিফাই করলাম, তোরা কি বুঝতে পেরেছিস নাকি আমি দেখাবো আলাদা করে? tan থিটার জায়গায় sin থিটা বাই cos থিটা বসিয়ে দিলেই হয়ে যাবে, আর কিছু না। আচ্ছা ঠিক আছে। তাহলে একটা cos থিটার সঙ্গে cos থিটা কেটে যাবে, উপরের একটা cos থিটার সঙ্গে নিচের cos থিটাটা কেটে যাবে, তাহলে sin থিটা cos থিটা পড়ে থাকবে। দেখাতে হবে, কাউকে দেখাতে হবে? না স্যার। বেশ, না স্যার। অনিশ, সৃঞ্জনা, না স্যার। বেশ ইজি। তাহলে এইবার আমরা শ্রীধরাচার্য লাগিয়ে দেব। r ইকুয়ালস টু মাইনাস বি, বি এর আগে অলরেডি একটা বি এর সঙ্গে অলরেডি একটা মাইনাস আছে, তার মানে প্লাস হয়ে যাবে। ও আচ্ছা, একটা লাইন আমার আগে করতে হবে, আরেকটু সিম্পলিফাই করব আমি, আরেকটু সিম্পলিফাই করব। কি রকম ভাবে করব, gr স্কয়ার মাইনাস, এটা ভুলেই যাচ্ছিলাম, এটা খুব ইম্পর্টেন্ট স্টেপ। কি করলাম এখানে, 2 sin থিটা cos থিটা এর জায়গায় আমি লিখে দিলাম sin 2 থিটা। এটা একটা ট্রিগোনোমেট্রিক ফর্মুলা, এটা কি তোরা ক্লাস 10 এ শিখেছিলি? sin 2 থিটা ইকুয়ালস টু 2 sin থিটা cos থিটা, এটা কি ক্লাস 10 এ ছিল? না না না, এটা ক্লাস 9 এ ছিল না, এটা এটা 11 এ আছে। তোদের যে এটা 11 এ আছে, তোদের যে লিস্টটা পাঠিয়েছি ফর্মুলা শিটটা, ওটাতে আছে, দেখে নিবি, ঠিক আছে? তো 2 sin থিটা cos থিটার জায়গায় sin 2 থিটা বসিয়ে দিলাম। ফাইন, অসুবিধা নেই কারোর কোনো? না না ঠিক আছে। এটা না, স্যার। এটা ফর্মুলা ফলো করছি, আর কিছু নয়, বোঝার কিছু নেই এখানে। বেশ, এইবার আমি করব, এবার আমি শ্রীধরাচার্য লাগাবো। মাইনাস ইউ স্কয়ার sin 2 থিটা আছে, তার আগে আবার একটা মাইনাস আসছে, মাইনাস বি যেহেতু, তার মানে আমার সেটা আলটিমেটলি ইউ স্কয়ার sin 2 থিটা হয়ে যাচ্ছে। প্লাস মাইনাস রুট আন্ডার
বি স্কোয়ার মাইনাস 4ac, রাইট? বি স্কোয়ার কি হবে? ইউ টু দি পাওয়ার 4 সাইন স্কোয়ার 2 থিটা প্লাস 4ac কি হবে আমি ডিরেক্ট লিখে দিচ্ছি, পরে তোরা দেখে নিবি। 8 gh u স্কোয়ার cos স্কোয়ার থিটা। এটা 4ac হলো বাই 2a, এর জায়গায় তো আছে g শুধু, তার মানে বাই 2g। এই পর্যন্ত আগে লেখ, তারপরে এগোবো। ওকে, এটা করে আজকে ছেড়ে দেবো। হ্যাঁ, এই রেঞ্জটা বের করে আজকে ছেড়ে দেবো। এটাকে আমি ডিস্ট্রিবিউট করে নেব। এই যে ডিনোমিনেটর আছে যেটা 2g, সেটাকে ডিস্ট্রিবিউট করি। ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই 2g প্লাস মাইনাস, আচ্ছা পুরোটা যদি রুট আন্ডার করে দিই তাহলে 2gটা কি হবে? 2gটাকে রুটের মধ্যে ঢোকাচ্ছি, রুটের মধ্যে কিছু ঢুকলে কি হয়? রুটের মধ্যে কোনো কিছু ঢোকালে কি করতে হয়? রুটের মধ্যে কোনো কিছু ঢোকালে কি করতে হয় মানে কি বলছে? সেটাকে স্কোয়ার করে ঢোকাতে হয়। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলতে চাইছি। তার মানে 2gটা যখন রুটের মধ্যে ঢুকবে তখন সেটা 4g স্কোয়ার হয়ে যাবে, রাইট? 2gটা রুটের মধ্যে ঢুকলে 4g স্কোয়ার হয়ে যাবে। তাহলে সেটাকে আবার ডিস্ট্রিবিউট করে দেব, মানে u টু দি পাওয়ার 4 sin স্কোয়ার 2 থিটা বাই 4g স্কোয়ার প্লাস 8gh u স্কোয়ার cos স্কোয়ার থিটা বাই 4g স্কোয়ার। দেখ বুঝলি কিনা দেখ এই জায়গাটা, 2g কে জাস্ট ডিস্ট্রিবিউট করে দিলাম, একটা রুটের বাইরে দুটো রুটের ভিতরে। রুটের ভিতরে কি হয়ে গেল? 2gটা 4g স্কোয়ার হয়ে গেল। বাকিটা সিম্পল ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউটিভ ল অফ ডিভিশন, নাথিং এলস। এবার একটু সিম্পলিফাই করে নেব লাস্ট। খুব বেশি সিম্পলিফাই হবে না ব্যাপারটা, খুব বেশি উপরে কি লেখা আছে আমি লিখলাম না তো। লেখ লেখ লেখ। জিনিসটা বুঝেছিস কিনা দেখ আগে ঋতুরাজ, যদি বুঝে থাকিস তাহলে লিখতে পরেও আমি সময় দেবো, অসুবিধা নেই। কিভাবে জিনিসটা এলো সেটা বুঝলি ঠিক কিনা? আছে, আমি আগে জানি, ঠিক আছে ঠিক তুই আছে। বুঝেছিস তো? আগে জান বললে তো শুধু হবে না, বুঝেছিস কিনা দেখ। ওই তো রুট করলে বাকিগুলো স্কয়ার করে দিয়েছেন, ঠিক আছে। বাকিগুলো বাদ, বাকিগুলো কেনা, শুধু 2g কে স্কয়ার করেছি আমি, যেহেতু 2g কে রুটের মধ্যে ঢুকিয়েছি, সেটা রুটের মধ্যে ঢুকে 4g স্কয়ার হয়ে গেছে। এবার 4g স্কয়ারটাকে আবার এই দুটোর মধ্যে ডিস্ট্রিবিউট করে দিয়েছি। প্রবলেম সলভিংটাই শেখানো, এই ক্লাসটা কেন করাচ্ছি? যাতে প্রবলেম সলভিংটা তোরা শিখিস। তোদের এই ফর্মুলা মুখস্থ করার জন্য কিন্তু শেখা করাচ্ছি না ক্লাসটা, তোরা যাতে প্রবলেম সলভিং ব্যাপারটা শিখিস সেই জন্য ক্লাসটা করাচ্ছি আমি। এই ক্লাসটা এই জন্য আমার খুব প্রিয় ক্লাস, আমার খুব প্রিয় লেকচার এটা। আচ্ছা আমি ঠিক বেশ আছে। বলতে পারিস 3-4 বার ব্যাপারটাকে আগে পড়িয়েছি, 3-4 থেকে 5 বার ব্যাপারটাকে আমি প্রথম জিনিসটা একটা ডায়েরিতে নোট করি। যেহেতু এই জেনারেল থিওরিটা ছিল না কোনো বইতে, তখন আমি পাইনি। আমি পরে দেখেছি অন্যান্য বইতে, বোধহয় অন্যান্য অনেক ইনস্টিটিউশনের বইতে ওরা ইনক্লুড করে জিনিসটা, কিন্তু তোদের এনসিইআরটির বই বা আমাদের কোনো জেনারেল টেক্সট বুকে এটা নেই, থাকে না সাধারণত। তখন আমি এটা একটা ইয়ে করে করেছিলাম, একটা টেক্সট বুকে আমি, একটা নোটবুকে আমি, এটা ডায়েরিতে আমি করেছিলাম। তারপর থেকে আমি, তারপরেও বোধহয় আমি আরো, মানে তখন তো পড়িয়েছি, যখন পড়িয়েছি সেটা আমি আজকে বলছি কোভিডের আগে না, জাস্ট হয়তো ওই সময়টাই, জাস্ট কোভিডের আগেটাই, হ্যাঁ রাইট, ওই সময়কার কথা বলছি। তখন আমি প্রথম এটা নোট করি, তারপরে তখন পড়িয়েছি। তারপরে তোদের স্কুলে আর পড়ানোর সুযোগ হয়নি। পরে আমি অন্যদের অ্যাডভান্স ক্লাস যখন করাতাম, তোদের বন্ধুদের যখন আমি অ্যাডভান্স ক্লাস করিয়েছি, তখন আমি এটা করিয়েছি। তোদের জুনিয়র যারা, তারাও এটা করেছে অ্যাডভান্স ক্লাস যখন করেছে। তোদের যারা 1 বছর সিনিয়র, তারাও গত বছর এটা করেছে, তাদেরকেও করিয়েছি। তো করাতে করাতে যেটা হয়েছে, আমি ব্যাপারটাকে একটা একদম এই যে স্মুথলি এগোচ্ছে, প্রথম এত স্মুথলি এগোতো না। আমি একটা জায়গায় ব্যাপারটা খুব সুন্দর করে পরপর যত এগিয়েছি, আমি আগের রেফারেন্সটা ইউজ করেছি সব সময়।
আগের রেফারেন্সটা ইউজ করে প্রত্যেকবার ব্যাপারটাকে আরো বেশি স্মুথ করেছি, আরো বেশি গুছিয়েছি ব্যাপারটাকে, গুছিয়ে আজকের দিনে আজকে দাঁড়িয়ে এই ব্যাপারটা এত স্মুথলি নামছে, কোথাও আমাকে ফিরে যেতে হচ্ছে না, আচ্ছা এটা কি ওটা কি সেটা কি, অনেক স্মুথলি নামছে আজকে। ঠিক আছে, এটা কেন আমি করাই, এটা করাই এই কারণেই যাতে তোরা প্রবলেম সলভিংটা শিখিস। আজকে পরীক্ষায় একটা একটা ডিফিকাল্ট প্রবলেম চলে এলো, তোরা হাঁ করে বসে থাকলি, ডিফিকাল্ট নয় হয়তো ঘুরিয়ে এলো কোশ্চেনটা, তোরা জানিস এমন কিছু একটা ঘুরিয়ে এলো, হাঁ করে বসে থাকলি, ওটা তো কোনো কাজের কথা নয়, তোকে প্রবলেম সলভিংটা শিখতে হবে এখন থেকে। শুধু রেজাল্টটা মনে রাখলি, গিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করে দিলি, নট এনাফ এনিমোর। প্রবলেম সলভিং স্কিল ইজ ইম্পর্টেন্ট, তোরা যাতে সেটা ডেভেলপ করিস তার জন্য এটা শেখাচ্ছি। তাই জন্য বলছি বুঝলি কিনা দেখ, কোনো নোট তোরা আজকে নে, আমি ছবি তুলে তোদের পাঠিয়ে দিই, স্ক্রিনশট তুলে পাঠিয়ে দিই, পরে নোট নে, কিচ্ছু যায় আসে না, স্ক্রিনশট পাঠিয়েও দেবো আজকে এখনই ক্লাসটা করিয়ে। কিন্তু প্রত্যেকটা স্টেপ ক্লিয়ারলি বুঝবি। আজকে তো হয়েই যাচ্ছে, যত ক্লাস যা হওয়ার হয়েই এলো, প্রায় 2 ঘন্টা কমপ্লিট হয়ে 2 ঘন্টা 6 মিনিট চলছে, 2 ঘন্টা 6 মিনিট ধরে ভিডিও চলছে, তার বেশিক্ষণ ক্লাস চলছে। তো এটা আমি এক্ষুনি কমপ্লিট করে দিচ্ছি, জাস্ট তোদের বোঝাটা আমার কাছে ইম্পর্টেন্ট, তোরা বুঝলি কিনা, প্রবলেম সলভিং কি করে করতে হয় সেটা তোরা শিখছিস কিনা, তার জন্য অবজারভেশন দরকার। যে কোনো কিছু শেখার জন্য না অবজারভেশন দরকার। দেখ ইউ স্কোয়ার সাইন 2 থিটা, যে কোনো স্কিল শেখার জন্য অবজার্ভ করতে হয়, এটা তো একটা স্কিল, এটা শেখার জন্য অবজার্ভ করা দরকার। ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই 2g প্লাস আন্ডার রুট, আমি অ্যাকচুয়ালি সিম্পলিফাই করছি না ব্যাপারটাকে, আমি একটা বিশেষ একটা ফরমেশনে ব্যাপারটাকে লিখছি, একটা স্পেশাল ফরমেশনে ব্যাপারটা লিখছি। ইউ টু দি পাওয়ার 4 সাইন স্কোয়ার 2 থিটা বাই 4g স্কোয়ার, এই ব্যাপারটাকে আমি কি লিখবো, এই ব্যাপারটাকে আমি এই ফর্মে লিখবো, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, সরি ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই 2g হোল স্কোয়ার। মানে এটা কি লিখলাম বলতো, বাইরে যেটা আছে ভিতরে সেটারই স্কোয়ার লিখলাম, ফার্স্ট টার্মটাকে, ভিতরের ফার্স্ট টার্মটাকে বাইরে যেটা রয়েছে সেটারই স্কোয়ার হিসেবে লিখলাম। সরি এখানে প্লাস মাইনাস হবে, ঠিক আছে ওটা করে দিলাম। দেখ বাইরে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই 2g আছে, ভিতরের ফার্স্ট টার্মটা কি হয়ে গেল, সেই বাইরের টার্মের স্কোয়ার, ওকে। আর সেকেন্ড টার্মটা ভিতরে কি হবে না, প্লাস এইভাবে লিখবো জিনিসটা 2h/g ইন্টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। এভাবে লেখার একটা কারণ আছে, যেটা এখনই বুঝবি না, পরে বুঝবি, ঠিক আছে। হ্যাঁ স্যার। এটা আমি বক্স করে দিচ্ছি, এটা আমার একটা রেজাল্ট বেরোলো, একটা ডেরিভেশন হলো, দুটো ডেরিভেশন অ্যাকচুয়ালি আমার হলো, একটা হচ্ছে ট্র্যাজেক্টরি, আরেকটা সেই ট্র্যাজেক্টরির ইকুয়েশন ইউজ করে আমি রেঞ্জ বের করলাম। দেখো সবার যদি টোকা হয়ে গিয়ে থাকে তাহলে ক্লাস আমি আজকে ওভার করে দেবো, বাকিটা নিয়ে আমরা কালকে এগোবো। কালকে তাহলে 3টে 3:30টার সময় আমরা ক্লাসটা রাখবো। ঠিক আছে। আচ্ছা এটা কিন্তু কমপ্লিট। আচ্ছা জাস্ট একটা জিনিস, এখানে আমি মাইনাসটা দেবো না, ঠিকই করছিলাম, মাইনাস দেবো না। কেন দেবো না, কারণ আদার ভ্যালু ইজ নট পসিবল। দুটো তো ভ্যালু হয়, আরে দুটো ভ্যালু হয়, কিন্তু মানে কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটো রুট হয়, এখানে আমি শুধু পজিটিভ রুটটাই নেব, কারণ নেগেটিভ রুট ইজ নট পসিবল। ঠিক আছে, নেগেটিভ রুট পসিবল হবে না এখানে, কারণ নেগেটিভ রুট যদি থাকে, নেগেটিভ রুট অ্যাকচুয়ালি থাকবে না, অন্য যে রুটটা মানে মাঝখানে মাইনাস বসে যে রুটটা আছে, নেগেটিভ রুট তো সেটা হবে কি হবে না সেটা আলাদা কথা, সেই রুটটা এখানে থাকবে না, কারণ সেটা লজিক্যালি ইম্পসিবল। সেটা এখনই আমি আজকে আর ভেঙে বলছি না, অনেকটা সময় চলে গেছে, পরের দিন আমি বলবো যে why it is logically impossible to have minus at the middle। তো এখানে জাস্ট আমি মেনশন করে দেবো the other value of r, the other root of the equation is not possible, সেভাবে আমি মেনশন করে দিই। হ্যাঁ, the other root of the equation is not a possible value of r, is not a possible value of r।
কেন সেটা পরের দিন বলবো, আজকে আর সময় নেই, অনেক রাত হয়ে গেছে। ঠিক আছে, তোমার লাস্টে কিন্তু হ্যাঁ, আমি স্যার। শুধু প্লাস দিয়ে লিখলাম, মাইনাস দিয়ে লিখলাম না, ফার্স্টে ঠিকই লিখেছিলাম, পরে ভুল করে মাইনাসটা বসিয়েছি। অলরাইট, হয়ে গেলে তাহলে আমি রেখে দেবো তাহলে। হয়ে গেছে স্যার। হয়ে গেছে স্যার। ঠিক আছে, আমি এগুলো স্ক্রিনশট পাঠিয়ে দিচ্ছি গ্রুপে এখনই, দেখে রাখবি, একবার মিলিয়ে রাখবি। আর কালকে তাহলে আমরা বসছি কটায়, 3:30, ঠিক আছে? ফাইনাল। ঠিক আছে। ওকে, হ্যাঁ ফাইনাল। বাই, গুড নাইট। ওকে স্যার, গুড হয়ে গেছে নাইট, বাই। স্যার।